হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ম্যাডাম ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাম। কিন্তু লোকজন তো কম কেন? 9টা থেকে তো অনেকে হয়তো একটু লেট করে ঢুকতেছে। আজ আমি গ্রুপে মেসেজ দিয়ে দিচ্ছি। ওকে। আর যারা আছেন তারা যদি লাস্ট ক্লাসের কোনো কোশ্চেন থেকে থাকে, আপনারা একটু চ্যাট বক্সে লিখেন। আমি অ্যান্সার করব। আর 2-3 মিনিট বাকিরা একটু জয়েন করুক, আমরা শুরু করে দিব। হ্যাঁ। সো লাস্ট ক্লাসের কোশ্চেনগুলো আগে একটু কারো থাকলে প্লিজ চ্যাট বক্সে লিখেন।
জি। আহ, যে কয়জন আছে আমি শুরু করে দেই। মশিউর, শুনতে পাচ্ছেন আপনার আমাকে? জি জি ম্যাডাম। জি ম্যাম, আচ্ছা। আসসালামু আলাইকুম। আমরা, জি ওয়ালাইকুম আসসালাম, আমরা লাস্ট ক্লাসে এভিডেন্স এন্ড স্যাম্পলিং এর কিন্তু অনেকখানি পড়ে ফেলেছিলাম। সো সেটা একটু দেখবো এবং বাকি যেগুলো আছে টপিক সেগুলো আজকে শেষ করবো ইনশাল্লাহ, হ্যাঁ। সো এভিডেন্স স্যাম্পলিং এর মনে আছে আমরা কি কি পড়েছিলাম? এই এভিডেন্সটা ছিল চ্যাপ্টার 4 এর মতোই। একটু জাস্ট রিক্যাপ করা। টু টাইপস অফ টেস্ট, টেস্ট অফ কন্ট্রোল, সাবস্টেন্টিভ প্রসিজার ছিল। সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স ছিল, যেখানে সাফিসিয়েন্সি মিনস কোয়ান্টিটি অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েটনেস মিনস কোয়ালিটি। এগুলো আমরা দেখেছি, পড়েছি। কোয়ালিটি অফ অডিট এভিডেন্সে এক্সটার্নাল অডিটর, এন্টিটি, রিটেন, অরিজিনাল, এই ব্যাপারগুলো আমরা চ্যাপ্টার 4-এও পড়েছি। আবার এখন চ্যাপ্টার 11-এও আমরা সেটা একটু দেখেছি, রিক্যাপ দেখেছিলাম। আর প্রসিডিউর ফলোড টু অবটেন এভিডেন্সে আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম ইন্সপেকশন অফ ট্যানজিবল অ্যাসেট, দেন হচ্ছে ইন্সপেকশন অফ ডকুমেন্টেশন, অবজারভেশন, ইনকোয়ারি, কনফার্মেশন, রিক্যালকুলেশন, রিপারফরমেন্স, অ্যানালাইটিক্যাল প্রসিডিউর, এই ব্যাপারগুলো আমরা দেখেছি যে আমাদের এভিডেন্স কালেক্ট করার জন্য এগুলো কাজে লাগবে। তারপরে আমরা দেখেছি ক্যাট নিয়ে কিছু কথা, কম্পিউটার অ্যাসিস্টেড অডিট টেকনিক, যেখানে 3 টাইপের কম্পিউটার অ্যাসিস্টেড অডিট টেকনিক ছিল। আমরা লাস্ট ক্লাসে এটা বেশ ভালো মতো গো থ্রু করেছিলাম। টেস্ট ডাটা আমরা বলেছিলাম ক্লায়েন্টের যেই সফটওয়্যারটা ইউজ করে বা সিস্টেম ইউজ করে সেটাকে কিভাবে কাজে লাগিয়ে আমরা অডিট করতে পারি, সেটা হচ্ছে টেস্ট ডাটা। সো সেই টেস্ট ডাটা নিয়ে আমরা কিছু জিনিস শিখেছিলাম। তারপরে ছিল যে ক্লায়েন্টের সফটওয়্যার না, আমরা নিজেরা যে অডিট সফটওয়্যার ইউজ করে যে অডিট করার ব্যাপারটা, সেটা আমরা দেখেছিলাম এবং সেটা আমরা পড়েছিলাম লাস্ট ক্লাসে, যে অডিট সফটওয়্যারে কিভাবে অনেক ইজিলি আমরা অডিট করতে পারি। চাইলে আমরা হচ্ছে গিয়ে ক্লায়েন্টের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে আমরা এন্ট্রি দিয়ে অনেক ইজিলি সেটার মাধ্যমে অডিটটাকে গুছিয়ে শেষ করতে পারি কম সময়ের মধ্যে, কোয়ালিটি মেনটেন করে। সো সেই ব্যাপারগুলো লাস্ট ক্লাসে দেখেছিলাম। আর একটা দেখেছিলাম যে টাইপস এর মধ্যে হচ্ছে ডাটা অ্যানালাইটিক্স, অর্থাৎ ডাটা কতভাবে অ্যানালাইটিক্স করে আসলে আমরা আমাদের অডিটটাকে কাজে লাগাতে পারি। কম্পিউটার মাধ্যমে এই ডাটাগুলো বিভিন্নভাবে অ্যানালাইসিস করা যায়। আপনি যত ধরনের অ্যানালাইসিস করবেন আপনার কিন্তু তত নিয়ার টু রেজাল্ট আসবে, যেটা দিয়ে আপনি হচ্ছে একটা ডিসিশন মেক করতে পারবেন। ঠিক আছে। অ্যানালাইটিক্যাল প্রসিডিউরে আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম অবজেক্টিভ কি, সুইটেবিলিটি ফ্যাক্টর কি, রিলায়েবিলিটি ফ্যাক্টর কি ছিল অ্যানালাইটিক্যাল প্রসিডিউরের, এগুলো দেখেছি। সুইটেবিলিটি ফ্যাক্টরের মধ্যে আমরা দেখেছিলাম যে লাস্ট ক্লাসে যে ছোট অর্গানাইজেশন গুলোর জন্য আসলে অ্যানালাইটিক্যাল প্রসিডিউর করে লাভ নেই, বড় অর্গানাইজেশনের জন্য আমরা অ্যানালাইটিক্যাল প্রসিডিউর করে রেজাল্টটা ভালো আনতে পারবো। হ্যাঁ, আইটি অডিট ও সিসা যারা করে তারাই মূলত এই কাজগুলো করে থাকে। আরো কিছু ডিগ্রি থাকতে পারে সাথে, যত ডিগ্রি থাকবে তত ব্যাপারটা আরো স্ট্রং হবে। একজন কোশ্চেন করেছিলেন, আমি সেটারই অ্যান্সার করলাম। ওকে। সো ম্যাডাম, এটা কি মানে সিএ কি আগে করতে পারেন নাকি? এটা বিস্তারিত পরে বলবো, ঠিক আছে। একটা কোশ্চেন ওকে করছি, ম্যাডাম। সেটা অ্যান্সার দিয়েছি, ডিটেলসটা আমি এখন বলছি না। ওকে। ওকে ম্যাডাম। সুইটেবিলিটি ফ্যাক্টরে আমরা যেটা দেখেছিলাম, বা আবারও বলছি, যে আমরা লার্জ অর্গানাইজেশনের জন্য আসলে অ্যানালাইটিক্যাল প্রসিডিউরটা অ্যাপ্লিকেবল বা ভালো কাজে দেয়। আপনি ছোট অর্গানাইজেশনের কয়েকটা ট্রানজেকশন, সেটার জন্য আসলে ডেভিয়েশন বের করে এই সেটাতে সিলেকশন করা, এই ব্যাপারগুলো দরকার হয় না। ওই কয়টা ট্রানজেকশন দেখতে আসলে অ্যানালাইটিক্যাল প্রসিডিউরেরও দরকার হয় না অনেক সময়। আমরা রিলায়েবিলিটি ফ্যাক্টর, যে কখন আসলে অ্যানালাইটিক্যাল প্রসিডিউরে ইনফরমেশন গুলো রিলায়েবল হবে, বা আমরা অ্যানালাইটিক্যাল প্রসিডিউর করব যে সেটা রিলায়েবিলিটি কতটুকু কি, এই ব্যাপারগুলো লাস্ট ক্লাসে দেখেছিলাম। আমরা পসিবল সোর্সেস অফ রিস্ক অ্যাসেসমেন্টটা পড়েছি লাস্ট ক্লাসে। আমরা এটা একটা ইম্পর্টেন্ট জিনিস পড়েছিলাম, অ্যাকাউন্টিং এস্টিমেট, যেটার মাধ্যমে মেথড গুলো আমরা দেখেছিলাম। 4টা মেথড ছিল, সেই মেথড গুলো আমরা দেখেছি কোনটা কোন মেথড, 4টা মেথডে কিভাবে আমরা এস্টিমেটেড ফিগার যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে থাকে
কি টাইপের এস্টিমেটেড ফিগার এবং কিভাবে সেটা অডিট করলে সেটা থেকে ভালো রেজাল্ট আসবে, এটা হচ্ছে সেটা দেখা যায় এখান থেকে। হ্যাঁ, সো এই ব্যাপারগুলো আমরা দেখেছি লাস্ট ক্লাসে। 4টা মেথড ছিল, 4টা মেথডে 4 ধরনের করে আমরা আসলে এস্টিমেটেড ফিগারগুলোকে অডিট করা যায়, অডিটর হিসেবে যাচাই বাছাই করা যায় এবং সেটার উপর ডিসিশন নেওয়া যায়। আর অ্যাকাউন্টিং এস্টিমেট বলতে কি বুঝে সেটা দেখেছিলাম, ডিরেকশনাল টেস্টিংটা আমরা একটু দেখেছিলাম লাস্ট ক্লাসে। হোপফুলি এটাই লাস্ট ক্লাসে বোধহয় লাস্ট টপিক ছিল। সো আমি আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে স্যাম্পলিং। সো এই চ্যাপ্টারের নাম কি বলেন? এটা আমি কোন চ্যাপ্টার পড়াচ্ছি আপনাদেরকে? ইভিডেন্স অ্যান্ড স্যাম্পলিং। কোন চ্যাপ্টার এটা? চ্যাপ্টার 11। 11। সো চ্যাপ্টার 11 পড়াচ্ছি, এভিডেন্স অ্যান্ড স্যাম্পলিং। এভিডেন্সটা অলরেডি আমরা একটু গো থ্রু করলাম লাস্ট ক্লাসেরটা। এখন আসি স্যাম্পলিং। স্যাম্পলিং ওয়ার্ডটা আমাদের কাছে খুবই পরিচিত, রাইট? জি ম্যাডাম। স্যাম্পলিং কি আপনাদের নিজেদের মতো করে আমাকে একটু বলেন যে স্যাম্পলিং কি? ম্যাডাম, স্ল্যাম্পিং হলো, ধরেন এরকম যে আমরা কিছু বা এমন ডাটা সিলেক্ট করি যেগুলা 80% কভার করে বা যেগুলো উপরে বেস করে আমরা অ্যানালাইজ করতে পারি। ওকে, আর কেউ? ম্যাম, ম্যাম, স্যাম্পলিং হচ্ছে অনেক নমুনায়ন ম্যাম। নূর, নূর আগে বলেন। স্যাম্পলিং হচ্ছে নমুনায়ন। এটা হচ্ছে 80-20 রুলসটাকে আমরা হচ্ছে কাভার আপ দিতে পারি এটার মধ্যে। 80-20 বলতে? নূর, 80-20 বলতে কি বোঝাতে চাচ্ছেন? ম্যাডাম, আমরা ম্যাম, এমন 20% ডাটা নিয়ে আমরা হচ্ছে 80% কাভার দিতে পারবো। ওকে, সো আর আর কেউ? ম্যাম, জি হালিমা। বিশদ জিনিস থেকে আমরা অল্প কিছু টেস্ট করার মাধ্যমে যেন উঠিয়ে নিয়ে আসতে পারি ব্যাপারগুলো, এরকম কিছু বোঝায় স্যাম্পলিং। ওকে, সো আসলে আহ একদম সোজা বাংলায় যদি উদাহরণ দেই, আমরা আমরা দেখা যাচ্ছে যে আমরা যখন ভাত রান্না করি, ভাত হয়েছে কিনা আমরা আসলে পাতিলের সব ভাত আমরা চেক করি না, রাইট? একটা বা জি দুটা ম্যাম। ভাত আমরা দেখে বুঝি যে ভাতগুলো হয়েছে কিনা। সো অডিটে আসলে আপনি এত এত হাজার হাজার ট্রানজেকশনের মধ্যে সময় যেহেতু কম থাকে, নির্ধারিত থাকে, তো দেখা যায় যে আপনি এতগুলো তো আপনি চেক করতে পারছেন না। আপনাকে একটা ওয়েতে যেতে হবে, যেই ওয়েতে আপনি স্যাম্পলিং করে, মানে হচ্ছে কি, মানে কয়েকটাকে আপনি আপনার আওতায় নিয়ে এসে সেগুলোকে চেক করলে যেন মোটামুটি কোয়ালিটি কোয়ান্টিটির যে ব্যাপারগুলো সেগুলো যেন মেনটেন হয়। হ্যাঁ, সো আমি ম্যাটেরিয়ালিটি অলরেডি আমি আপনাদেরকে পড়িয়েছি, অ্যানালাইটিক্যাল প্রসিডিউর আমি অলরেডি আপনাদেরকে পড়িয়েছি। দুটোই কিন্তু স্যাম্পলিং এ হেল্প করে, রাইট? জি ম্যাডাম। ওকে, সো অ্যানালাইটিক্যাল প্রসিডিউরের মাধ্যমেও কিন্তু আমি ডেভিয়েশন বের করে কোনটা রিস্কি এরিয়া, কোনটাতে আগে প্রায়োরিটাইজ করা যায় সেটাই কিন্তু সিলেক্ট করছি, বা সেটাই কিন্তু আসলে আমি মানে বের করার চেষ্টা করছি। দ্যাট ইজ অলসো আ স্যাম্পলিং। ম্যাটেরিয়ালিটির কাছে যদি আসেন, আমি ম্যাটেরিয়াল ট্রানজেকশন গুলো সিলেক্ট করার মাধ্যমে, সেগুলো অডিট করার মাধ্যমে আমি রিস্ক কমাচ্ছি। দ্যাট ইজ অলসো আ স্যাম্পলিং। সো অ্যানালাইটিক্যাল প্রসিডিউর, ম্যাটেরিয়ালিটির যে ধারণাগুলো আমরা দেখেছি পড়েছি, সেগুলো কিন্তু স্যাম্পলিং টেকনিক বলি না। ঠিক আছে, এটার মাধ্যমেই কিন্তু আপনি স্যাম্পলিং মানে বের করতে পারবেন যে কোনগুলো দেখবেন এবং কোনগুলো দেখাটা আপনার জন্য জরুরি, যেটার মাধ্যমে আপনি ম্যাটেরিয়াল জিনিসগুলোকে মিস করবেন না এবং সেটার মাধ্যমে আপনার সিগনিফিকেন্ট কাভারেজ হয়ে যাবে, কোয়ালিটি এনশিওর হবে এবং কোয়ান্টিটি এনশিওর হবে। ঠিক আছে, সো ওভারঅল কিন্তু এই ব্যাপারটাই বুঝাচ্ছে যে আমি 100% চেক করছি না, লেস দেন 100% যেটা চেক করছি সেটাই আসলে স্যাম্পলিং। সেটার অনেকগুলো মেথড হতে পারে, এই যে যেমন অ্যানালাইটিক্যাল প্রসিডিউর, ম্যাটেরিয়ালিটি, এগুলো কিন্তু মেথড স্যাম্পলিং এর। ঠিক আছে, ওকে। সো অ্যাসুরেন্স প্রোভাইডার ডু নট নর্মালি এক্সামিন all the information available to them. Very true. It would be impracticable to do so, and using sampling will produce valid conclusion provided it is carried out properly. So আমি কি করছি,
সমস্ত ইনফরমেশন কিন্তু আমি চেক করছি না, যেটা কিন্তু না ইমপ্র্যাকটিকেবল। সো আমরা স্যাম্পলিং ইউজ করছি। আর স্যাম্পলিং এর আইসা কততে, এটা সেকশন হচ্ছে 530। Audit sampling are other means of testing status that when designing audit procedure, the auditor should determine appropriate means for selecting item for testing so as to gather sufficient appropriate audit evidence to meet the objectives of the audit procedure. অর্থাৎ আপনি স্যাম্পলিংটা এমন ভাবে করবেন যাতে করে আপনার ওই সিলেকশনের মাধ্যমে সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্সও আপনি গ্যাদার করতে পারেন, প্লাস আপনার অডিটের প্রসিডিউর বা অডিটের অবজেক্টিভটাও যেন ফুলফিল হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। সো অডিট স্যাম্পলিং, এখানে দেখেন ডেফিনেশন, আমরা যেটা এতক্ষণ ধরে বোঝার চেষ্টা করছিলাম সেই ডেফিনেশনটা এখানে বলছে যে অডিট স্যাম্পলিং ইনভলভস দ্য অ্যাপ্লিকেশন অফ অডিট প্রসিডিউর টু লেস দেন 100%। অর্থাৎ লেস দেন 100%, আমরা যেই পার্সেন্টেজটা ধরেই আগাই না কেন, যেভাবেই অডিট করি না কেন, আমাদেরকে সেটাকে কি বলবে, স্যাম্পলিং বলে, রাইট? জি ম্যাডাম। ওকে, এখন আসেন পপুলেশন কি। পপুলেশন হচ্ছে এন্টায়ার সেট অফ ডাটা ফ্রম হুইচ স্যাম্পলিং ইজ সিলেক্টেড। অর্থাৎ আপনি যদি একটা অর্গানাইজেশনে অডিট করতে যান, তার যদি পুরো এক বছরে 1000 ট্রানজেকশন থাকে, ওই 1000 ট্রানজেকশনটাকে কি বলা হবে, পপুলেশন। কি বলা হবে? পপুলেশন বলা হবে ম্যাম, পপুলেশন। পপুলেশন বলা হবে। পপুলেশন। Statistical sampling কি বলে? Statistical sampling is any approach to sampling that involves random selection. আপনারা সবাই হয়তো বা কম বেশি কোনো ইয়া থেকে স্ট্যাটিস্টিক্স সাবজেক্ট হয়তো অনেকেরই পড়া আছে, হ্যাঁ, গ্রাজুয়েশনে। সো জি যাদের ম্যাম। স্ট্যাটিস্টিক্স পড়া আছে তারা কিন্তু প্রবাবিলিটি থিওরি এই ওয়ার্ডটার সাথে কিছুটা পরিচিত, রাইট? প্রবাবিলিটি থিওরি অর্থাৎ সম্ভাব্যতা। আমার স্যাম্পলিং মানে হচ্ছে সিলেকশন করা, যে সিলেকশনে আসলে আপনি ম্যাথমেটিক্যাল টার্ম যদি ইউজ করেন, কোনো ম্যাথমেটিক্যাল টার্ম ইউজ করে যদি আপনি কোনো কিছুর স্যাম্পলিং করেন, সেটাকে আসলে বলা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং। কি বলে? স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং। অর্থাৎ আপনি কোনো পরিসংখ্যান ইউজ করে স্যাম্পলিং করছেন, ঠিক আছে? আর যদি আমি কোনো ম্যাথমেটিক্যাল টার্ম ইউজ না করি, শুধুমাত্র আমার নিজের চোখে দেখার বেসিসে সাইজ বা দেখে কোনো অন্য কোনো ওয়েতে আমি জাস্ট স্যাম্পলিং সিলেক্ট করি, আমি হয়তো ধরেন আমি লেজারটা নিলাম, লেজারটা নিয়ে আমি দেখলাম হ্যাঁ এটার সংখ্যা বড় বা এই ফিগারটা বড়, আমি এগুলো দেখবো। ওইটার কিন্তু কোনো আপনি মেথড ইউজ করেননি, কোনো ম্যাথমেটিক্যাল টার্ম ইউজ করেননি, কোনো অ্যানালাইটিক্যাল প্রসিডিউর, ম্যাটেরিয়ালিটি, এসব কোনোভাবেই আপনি স্যাম্পলিং করেননি। শুধুমাত্র আপনার চোখের দেখায় সাইজ দেখে আপনি স্যাম্পলিং সিলেক্ট করেছেন। দ্যাট ইজ কল্ড নন স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং, অর্থাৎ পরিসংখ্যান ছাড়া যে স্যাম্পলিংটা, হ্যাঁ, বা ম্যাথমেটিক্যাল টার্ম ইউজ না করে যে স্যাম্পলিংটা, সেটাকে বলছে নন স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং। সো আরো কিছু ব্যাপার এখানে আছে, ছোট ছোট ডেফিনেশন, আমরা একটু দেখি, গুলো আমাদের মাল্টিপল চয়েসে আর চলে আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। এরর, এরর মিন কি? আইদার কন্ট্রোল ডেভিয়েশন when performing tested of control or misstatement when performing substantive procedure। অর্থাৎ আপনি যখন কোনো একটা অডিট করবেন, অডিটে যখন আপনি অ্যানালাইটিক্যাল প্রসিডিউর ইউজ করেন বা ম্যাটেরিয়ালিটি ইউজ করেন, যেটাই করেন, আপনার যদি কন্ট্রোল ডেভিয়েশন হয়ে থাকে বা আপনি যদি কোনো কিছু ভুল করেন, আহ, মানে বা ভুল হয়ে যায়, ভুলে বাদ পড়ে যায়, সেটা কিন্তু হচ্ছে এরর। ঠিক আছে? যে আমার অডিটের এই এই অডিট পারফরমেন্স থেকে বা প্রসিডিউর থেকে যদি কোনো কিছু বাদ পড়ে যায়, যেটা আসলে দেখা উচিত ছিল, সেটাকে বলা হচ্ছে আসলে এরর। এক্সপেক্টেড এরর কি? এক্সপেক্টেড এরর হচ্ছে যে আমি অডিট করছি, অডিট করার আমার স্যাম্পলিং যখন করছি, ম্যাটেরিয়ালিটি যখন করছি, হ্যাঁ, ম্যাটেরিয়ালিটি কেন করছি? কারণ আমি ধরে নিচ্ছি ম্যাটেরিয়াল ট্রানজ্যাকশন গুলোতে প্রবলেম থাকলে সেটা যদি আমি আইডেন্টিফাই করতে পারি, মোটামুটি অডিটটাকে বলতে পারবো যে হ্যাঁ আমি কোয়ালিটি মেনটেন করে অডিট করেছি। বা অ্যাকচুয়ালি আসলে বড় ট্রানজ্যাকশন গুলো বা ম্যাটেরিয়াল ট্রানজ্যাকশন গুলোতেই নর্মালি ভুল ভ্রান্তিগুলো একটু বেশি থাকে, তাই তো? আমি সেজন্যই তো ম্যাটেরিয়ালিটি দিয়ে আসলে একটা জায়গায়
বড় ট্রানজেকশন গুলোকে সিলেক্ট করছি একটা লেভেল, যেমন ওই যে 1 লাখ বা তার অ্যাভাব ট্রানজেকশন গুলো আমরা যখন সিলেক্ট করলাম, তার মানে কি এক্সপেক্টেড এরর হচ্ছে 1 লাখ বা অ্যাভাব ট্রানজেকশন গুলো আমি ধরে নিচ্ছি, রাইট? তাই না? জি ম্যাডাম। ওই জন্যই তো সেগুলোকে আমি ম্যাটেরিয়ালিটিতে নিয়ে আসলাম, সেগুলোকে আমি চেক করলাম, কারণ আমি অডিটর হিসেবে এক্সপেক্ট করছি যে ওই ট্রানজেকশন গুলোতে প্রবলেম থাকতে পারে, ঝামেলা থাকতে পারে। স্যাম্পলিং ইউনিট কাকে বলে? পপুলেশন যদি 1,000টা ট্রানজেকশন মিলে যদি পপুলেশন হয়, প্রত্যেকটাকে বলবে স্যাম্পলিং ইউনিট। তাহলে একটা 1,000 ট্রানজেকশনের পপুলেশনে 1,000টা স্যাম্পলিং ইউনিট আছে, ঠিক আছে? প্রত্যেকটাকে বলা হচ্ছে এক একটা স্যাম্পলিং ইউনিট। আর আমি যদি আসি এখন, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, স্যাম্পলিং রিস্ক, নন স্যাম্পলিং রিস্ক, ঠিক আছে? ওকে, আমরা বোধহয় সবাই এই যে অডিটের বিভিন্ন ধরনের ঝামেলা, অডিটরের দোষারোপ, কোম্পানির দোষারোপ, অনেক অনেক ব্যাপারগুলো নিয়ে বারবার শুনছি, দেখছি, নিজেরা হয়তো কেউ কেউ নিজের ফার্মেও ফেস করছি, এরকম অনেক ব্যাপার থাকতে পারে। ওকে, আমি একটু বুঝাই স্যাম্পলিং রিস্ক কি। স্যাম্পলিং রিস্ক হচ্ছে, ধরেন আমরা কোনো একটা ব্যাংক অডিটে যদি যাই, আর ওরকম কতগুলো অনেক ব্রাঞ্চ আছে, এক একটা ব্যাংকের তো আসলে ব্রাঞ্চ অনেক থাকে, আর সরকারি ব্যাংক হলে তো সেটা কথাই নেই, অনেক ব্রাঞ্চ। তো সেটার মধ্যে কি আমরা সব দেখি? নো। না আমরা কি ম্যাডাম। করি? সিলেক্ট করি যে হ্যাঁ, এই কয়টা ব্রাঞ্চ দেখবো বা এই কয়টা ব্রাঞ্চ অডিট করব। কিংবা ধরেন আপনি যে কোনো অর্গানাইজেশনেই বা কোনো একটা ম্যানুফ্যাকচারিং এ আপনি ম্যাটেরিয়ালিটি দিয়ে হয়তো সিলেক্ট করলেন, আমি এই কয়টা ট্রানজেকশনই দেখবো, সবগুলো না, আমি 100টার মধ্যে 15টা দেখবো যেগুলো আমার ম্যাটেরিয়ালিটির লেভেলের মধ্যে আছে। সো আমি সেগুলোকে দেখে আমি চেক করে ছেড়ে দিব। সো আপনি যে ব্রাঞ্চগুলোতে অডিট করেছেন, কিংবা আপনি ম্যাটেরিয়ালিটি লেভেল সেট করে যেই কয়টা ট্রানজেকশন, আমরা যখন উদাহরণ দিয়েছিলাম, আমরা একটা উদাহরণে এসেছিল যে 100 ট্রানজেকশনের মধ্যে 1 লাখ বা তার অ্যাবভ ট্রানজেকশন ছিল 15টা, তার মানে 85টাই ছিল ইনসিগনিফিকেন্ট, 15টা ছিল সিগনিফিকেন্ট। তার মানে কি এই 15টা আমার স্যাম্পলিং এর মধ্যে পড়েছে। সো এই 15টার মধ্যে যদি কোনো প্রবলেম থেকে থাকে এবং সেটা যদি আমি না ধরতে পারি অ্যাজ আ অডিটর, এটাকে কি স্যাম্পলিং রিস্ক বলবে না? রাইট? জি ম্যাডাম। আমি আমার অডিটর হিসেবে আমি কিন্তু 100% দেখছি না, সেটার জন্য আমাকে কেউ বাউন্ডও করছে না। আমি ব্যাংকের সব ব্রাঞ্চ দেখছি না, সেখানে আমাকে কেউ বাউন্ডও করছে না, বাট আমি যেইটুকু দেখছি সেইটুকুর মধ্যেও যদি মেজর কোনো প্রবলেম থেকে থাকে, যেটা আমি আইডেন্টিফাই করতে পারিনি আমার অডিট দিয়ে, তাহলে কি সেটাকে স্যাম্পলিং রিস্ক বলবে না? হবে ম্যাডাম। অবশ্যই বলবে। এবং এটাকে আমি যখন আপনাদেরকে রিস্ক পড়িয়েছি, আপনাদের কি মনে আছে ডিটেকশন রিস্ক? না না, পড়া। জি, ডিটেকশন রিস্ক কি মনে আছে? ডিটেকশন রিস্ক কি? যেটা আমরা আইডেন্টিফাই করতে পারি না ম্যাম। ডিটেকশন রিস্ক কোন চ্যাপ্টারে পড়িয়েছিলাম বলেন তো? চ্যাপ্টার 3। আপনারা এতগুলো মানুষ, আপনাদেরকে বারবার বলি সিনোপসিস গুলো আপনারা বাসায় পড়বেন, দেখবেন, কোশ্চেন থাকলে বলবেন। দ্যার ইজ নো কোশ্চেন। আমি প্রতিদিন ক্লাস যখন শুরু করি, আমি প্রতিদিন বলি কোনো কোশ্চেন আছে কিনা, লাস্ট ক্লাসের কোনো কোশ্চেন আছে কিনা, আপনারা পড়েছেন কিনা, কোশ্চেন করেন, আমি অ্যান্সার দেই। দ্যার ইজ নো কোশ্চেন, খুব রেয়ার আমি দেখতে পাই। আপনারা কেন পড়েন না বাসায়? এটার কি কোনো অ্যান্সার আমাকে দিতে পারবেন? কি সমস্যা? কি সমস্যা আমাকে একটু বলেন, আমি একটু বুঝি। অ্যাজ আ টিচার আমি যে আপনাদের পিছনে সময় নষ্ট করছি, দিস ইজ কল্ড নাও সময় নষ্ট। আসলে আমি ইনভেস্ট করছি না, আমি আসলে নষ্ট করছি। আপনারা যখন কোনো কিছুর অ্যান্সার করতে পারেন না, তখন আমার মনে হয় আমি কি পড়ালাম, আমি কাদের পড়ালাম? আপনাদের কি বাসায় আসলেই কি পড়াশোনা করেন? ডেইলি যে 2 আওয়ার্স 3 আওয়ার্স করে পড়ার কথা, আপনি হয়তো বলতে পারেন আমি সারাদিন ফার্ম থেকে এসে আমি টায়ার্ড হয়ে গিয়েছি। এইটা আমাদের সময়েরও চিত্র ছিল।
এটা নতুন করে কেউ ফার্মের রুলস চেঞ্জ হয় না যে এখন শুধুমাত্র আপনি এইভাবে মানে ক্লায়েন্টের অডিট করে তারপর বাসায় আসছেন। আমরাও সেম। এবং সবচেয়ে প্যাথেটিক ইস্যু হচ্ছে আমরা আপনাদের মতো অনলাইন ক্লাস পাইনি। আমাদেরকে দৌড়ায় গিয়ে ক্যাম্পাসে গিয়ে ক্লাস করতে হতো রাতের 10টায়, আবার ঝুলে ঝুলে বাসে করে বাসায় আসতে হতো রাতের 11টায়। ক্যান ইউ বিলিভ দ্যাট? সেই জায়গা থেকে এনার্জি তারপরেও আমাদেরকে গেইন করে আমরা রাতেও হলো অথবা সকালে হলো আমরা 2 ঘন্টা পড়াশোনা করতাম, কারণ আমাকে পাশ করতে হবে। আর আপনারা এখন ঘরে বসে কয়েকজন ভিডিও অন করেছে, আমি দেখেছি, শুয়ে আছে, সিম্পলি শুয়ে শুয়ে তারা ক্লাস করছে। হ্যাঁ, সো এত আরামের ক্লাস করেও আপনাদের কেন এনার্জি হয় না পরে আরেকটু পড়ার? আমাকে কি একটু বলবেন প্লিজ? প্রবলেমটা আসলে কি আমাদের না আপনাদের? কোথায় সমস্যা? ম্যাডাম, অনেক ফার্ম গুলো আমাদের দেরি করে ছাড়ে, যেমন আজকে আমাদের ছাড়ছিল 8টার সময়। কাজের প্রেশার আছে হয়তো বা ছাড়ে, ডেইলি তো আর ছাড়ে না, তাই না? আচ্ছা, ম্যাডাম, হতে এটা পারে ডেইলি ছাড়ে, আমি ধরে নিলাম 70%। ডেইলি ছাড়ে। এটা নট অনলি দিস ইয়ারের সিচুয়েশন, কোনো একটা ফার্মের সিচুয়েশন, কাজের প্রেশারে অনেক ফার্মই এরকম। আপনি অনেক ফার্ম কি আপনার আরআরএইচ খোঁজ নিয়ে দেখেন তো পোলাপাইন কয়টায় মানে ক্লায়েন্ট থেকে ছাড়া পায়। আমি অন্য কোনো ফার্মের কথা বাদই দিলাম, আপনি একটু আরআরএইচ খোঁজ নিয়ে দেখেন কয়টা ছেলে পেলে আসলে 6টার দিকে বাসায় যেতে পারে। আপনি আপনি এক নাবিনেই একটু খোঁজ নিয়ে দেখেন কয়টা ছেলে পেলে আসলে 6টায় বাসায় যেতে পারে। কাজ থাকলে তাদেরকে করতে হচ্ছে, ম্যানেজ করতে হচ্ছে, সেম ভাবে আমাদেরকেও ম্যানেজ করতে হতো। আমরাও সেম ভাবে সামটাইমস ক্লাসে দেরি করে যেতাম কারণ কাজ থাকতো। সো এভাবে আমরা দৌড়ায় দৌড়ায় ক্লাস করেছি, তখন আবার পানিশমেন্টও দিয়েছে কারণ তখন তো ফিজিক্যাল ফিজিক্যাল ক্লাসে তো আমি দেরিতে গেলে বুঝতেই পারছি টিচার এই স্টুডেন্টটা দেরি করে আসছে। বাট এখন তো আপনি এন্ট্রি নিয়ে আপনি হয়তো চুপ করে থাকলেন, আমি তো বুঝতে পারছি না আপনি আসলে ফিজিক্যালি আছেন কি নাই, বোঝার উপায় আছে? হয়তো কোশ্চেন করলে কথা না বললে তখন বোঝা যায়, আদারওয়াইজ কি বোঝার উপায় আছে? না ম্যাডাম। না কিন্তু আপনি কিন্তু যে কোনো জায়গা থেকে আপনি শুনতে পাচ্ছেন, আপনি তো কাজ করছেন সামনে হয়তো বা মোবাইলটা রেখে দিচ্ছেন, কানে হয়তো হেডফোন দিয়ে কাজটা করতে পারছেন। আপনার জন্য কি এই বেনিফিটটা আপনার কাছে মানে ব্লেসিংস মনে হচ্ছে না? আমাদের মতো এরকম ফিজিক্যাল ক্লাসে দৌড়ায় দৌড়ায় ক্লাস মিস করা অথবা ক্লাসে যাওয়া, আবার সে এখন যে জ্যামের অবস্থা, এখন না সবসময় জ্যাম ছিল এরকম ঢাকা শহরে, আমরা সেই এরকম রাতে 11:30, 10টা, 11টা এরকম করে আমরা ক্লাস থেকে এসেছি, সেই এনার্জি লেভেল মেনটেন করেই কিন্তু আমরা পরীক্ষা দিয়েছি। সেম সিচুয়েশনের এখন শুধু চেঞ্জেস, আপনারা অনলাইনে ক্লাস করতে পারছেন, আমরা তখন ফিজিক্যালি ক্লাস করেছি। সো এক্সকিউজ দিয়ে আসলে হয় না, আমাকে এক্সকিউজ না দিয়ে বরং সিচুয়েশনকে পজিটিভলি হ্যান্ডেল করে আই নিড টু ফাইন্ড আউট হাউ টু কভার ইট। আমি কিভাবে পড়বো, আমি কিভাবে পড়ার সময় বের করব, কিভাবে পড়া কাভার করবে, ইটস আপ টু মি। কেউ কিন্তু আমাকে ধরে বেঁধে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বানাই দিবে না, দিবে কি? না ম্যাডাম। আমাকে কিন্তু নিজেকেই পড়াশোনা করে নিজেরটা আদায় করে নিয়ে তারপর কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হবে, আমাকে কেউ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বানিয়ে দিবে না। ওকে? সো এরকম 9টায় 10টায় যাওয়া, আপনারা একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়তো এখন নাম শুনবেন, মোশাররফ হোসেন, ও চিটাগং ইউনিভার্সিটি থেকে পাশ করা, আমার এক নাবিনে আমার জুনিয়র ছিল, পরে আমার পরপরই পাশ করছে। ওই ছেলে কোনোদিনই আমি দেখি নাই 9টা 10টার আগে ফার্ম থেকে যেতে পেরেছে, সে একবারে অ্যাডভান্স স্টেজ পাস পাশ করেছে, সে উইদিন শর্ট টাইম চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়েছে। ক্যান ইউ বিলিভ দ্যাট? ডেডিকেশনের কারণেই কিন্তু সেটা হয়েছে, রাইট? কাজ কিন্তু পড়ার সাথে রিলেটেড। এই যে আমি এগুলো পড়াচ্ছি, আপনার কি মনে হচ্ছে ফার্মের কাজের সাথে এটার কোনো রিলেশন নাই? না ম্যাডাম। আছে যে ম্যাম। বেশি কাজ করবে, যে বিভিন্ন ক্লায়েন্টে কাজ করবে, ওই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা দিয়েই সে কিন্তু বইয়ের সাথে অনেক ইজিলি লিঙ্ক করে ফেলতে পারবে, অনেক ইজিলি পাস করতে পারবে। ঠিক আছে? সো জি ম্যাডাম। এগুলোকে সব, যে কোনো সিচুয়েশনকেই আপনার আসবে, ইউ নিড টু চেঞ্জেস ইনটু দ্য পজিটিভ ওয়ে। হ্যাঁ, আমি কাজ করছি, ডেফিনেটলি এই কাজের সাথে আমি পড়ার লিঙ্ক করতে পারবো, আমি অন্যদের চাইতে ভালো রেজাল্ট করতে পারবো, কারণ আমি কাজ করছি যে আমার কাজের সাথে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের সাথে বইয়ের একটা মিল করে আমি কিন্তু পাশ করে যাব। ঠিক আছে? ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো সুযোগ নেই, যে কোনো সিচুয়েশনে ফার্মের, যে কোনো সিচুয়েশনে ইউ নিড টু বি পজিটিভ। আপনাকে পাশ করার টার্গেট রাখতে হবে, পড়ার টার্গেট রাখতে হবে, এবং কিভাবে সেটা করবেন, কিভাবে টাইম ম্যানেজ করবেন, কিভাবে পড়ার টাইম বের করবেন,
কাভার করবেন, ইটস আপ টু ইউ, বাট ইউ নিড টু ডু ইট অ্যান্ড ইউ নিড টু বি আ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট উইদিন আ ভেরি শর্ট টাইম। ক্লিয়ার? ওকে এর ম্যাম। বাইরে কোনো Yes, madam. সত্য আমার কাছে নাই। সো নো এক্সকিউজ। হ্যাঁ, সো জি ম্যাম। আপনারা এই যে আমি কোশ্চেন করলে পারছেন না, ইটস ভেরি প্যাথেটিক টু মি যে আমি এত কষ্ট করে ক্লাস নিয়ে আপনাদেরকে চেষ্টা করি একটা মানে এক্সাম্পল দিয়ে বুঝানো, প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে, সো দ্যাট ইউ ক্যান রিমেম্বার ইট, ইউ ক্যান অ্যাবজর্ব ইট ভেরি ইজিলি, আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়, ওইভাবে আমি চেষ্টা করি সবসময়। বাট আপনারা যখন সেটাকে ভুলে যান পুরোপুরি, এটা হচ্ছে শুধুমাত্র ওই যে বাসায় রিভিশন দেওয়া হয়নি, ঠিক মতো দেখা হয়নি, ক্লাস শেষে ঠিক মতো গো থ্রু করা হয়নি। দিস ইজ দ্য রেজাল্ট অফ দ্যাট, নাথিং এলস। আপনার গাফলতির কারণেই আপনি পিছিয়ে যাচ্ছেন দিনকে দিন। সিএল পাস করা ইজ নট ইউর টার্গেট, ইউ শুড টু বি পাস দ্য অ্যাডভান্স স্টেজেস অ্যাজ ওয়েল। সিএল এখন মাল্টিপল চয়েস অনেকেই পাস করে যাচ্ছে, প্রফেশনাল লেভেলে কত স্টুডেন্ট আটকানো একটু শুধু খোঁজ নেন। কনসেপ্ট ক্লিয়ারটা খুবই জরুরি, নট অনলি ফর দিস স্টেজ, নেক্সট স্টেজ, তারপরের স্টেজের জন্য কনসেপ্টটা জরুরি। ওকে, সো অনেকগুলো আপনাদেরকে আসলে একটু বকাবকি বলা যায় না, ঠিক আমি আসলে শাসন করলাম, আপনারা আসলে ঠিক জায়গায় এখনো যেতে পারছেন না। যত তাড়াতাড়ি জায়গায় আসতে পারবেন তত তাড়াতাড়ি আপনি পাশ করতে পারবেন। পড়াশোনা করেন, পড়াশোনা করেন, ঠিক আছে? ওকে জি ম্যাম। 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 সো আমি যেটা আপনাদেরকে ডিটেকশন রিস্ক নিয়ে এতগুলো মানে কথা বললাম, ডিটেকশন রিস্ক হচ্ছে যেই রিস্কটা আসলে অডিটরের যদি প্রপার নলেজ না থাকে, এক্সপিরিয়েন্স না থাকে, সে যদি ঠিকভাবে পয়েন্ট আউট না করতে পারে একটা অডিটের কোথায় রিস্ক আছে, কোনটা সে কাভার করতে হবে, কোনটাকে তার দেখতে হবে, সে যখন ওই জায়গাটা মিস করে ফেলে তখনই আসলে স্যাম্পলিং রিস্কটা অ্যারাইজ হয়। ঠিক আছে? আমি জীবনেও ব্যাংক অডিট করি নাই, আমাকে এনে যদি সুপারভাইজার বানিয়ে দেওয়া হয়, আপনার কি মনে হয় আমি কি আসলে কোয়ালিটি মেনটেন করে অডিট করতে পারবো? না না আমি ম্যাম। ম্যাম। জুনিয়র হিসেবে ঠিক আছে, রাইট, আমি শিখতে এসেছি, বাট আমি সিনিয়র, মানে কি আমার শেখানোর আর কিছু মানে শেখার আর কিছু নাই, আমাকে এখন শেখাতে হবে। সো আমি নিজেই জানি না আসলে এখানে রিস্ক কোথায়, আমি জুনিয়রদেরকে কি শিখাবো? সো ওই অডিটে কি রিস্ক থেকে যাওয়া স্বাভাবিক না? জি এগুলোই ম্যাডাম। হচ্ছে এগুলোই হচ্ছে স্যাম্পলিং রিস্ক। আর ঠিক ভাইস ভার্সা নন স্যাম্পলিং রিস্ক হচ্ছে কি, যেটা আপনার স্যাম্পলিং এ ছিল না, বা যেটা আপনি দেখেন নাই, বা যেটা আপনি ম্যাটেরিয়ালিটি লেভেলেও ছিল না, সেগুলোতে যদি কোনো রিস্ক থাকে সেটা হচ্ছে নন স্যাম্পলিং রিস্ক। নন স্যাম্পলিং রিস্কের জন্য আসলে অডিটরকে দোষারোপ করা যায় না, কারণ অলরেডি ডিক্লেয়ার্ড সে কোনগুলো দেখেছে, কোনগুলো দেখেনি। সো বুঝাই যাচ্ছে যে এই যে রিস্কগুলো আছে, সেই রিস্কি জায়গাগুলো তার ম্যাটেরিয়ালিটির মধ্যে ছিল না, তার স্যাম্পলিং এর মধ্যে ছিল না, এই জন্য সে দেখে নাই। সো নন স্যাম্পলিং রিস্ক দিয়ে অডিটর বের হয়ে যেতে পারবে যে আমি তো এগুলো দেখি না, আমার ফাইলে কিন্তু বলাই আছে আমি কোনগুলো দেখেছি, আমার স্যাম্পলিং লেভেল কত ছিল, এবং আমি কোন ট্রানজেকশন গুলো অডিট করেছি। ঠিক আছে? সো এইটা এই রিস্কটা অ্যাভয়েড করা যায়, বাট স্যাম্পলিং রিস্কটা অ্যাভয়েড করা যায় না। ঠিক আছে? সো এখন হচ্ছে মেথড অফ সিলেক্টিং স্যাম্পলিং। আমরা এই যে বারবার স্যাম্পলিং এর কথা বলছি, মেথডের মানে কিভাবে কি স্যাম্পলিং করা যায়, কিভাবে অডিট করা হচ্ছে, কি অনেকগুলো কথা বলছি, বাট এই যে স্যাম্পলিং করার যে ব্যাপারটা, তাহলে স্যাম্পলিং করার নিশ্চয়ই কিছু মেথডও আছে, জি ম্যাডাম। রাইট? সো কি মেথড, কিভাবে আমি আসলে স্যাম্পলিং করব? একটা হচ্ছে র্যান্ডম সিলেকশন। Random selection ensure that all items in the population have an equal chances of selection. এটা আমি যখন একদম বাস্তব এক্সপিরিয়েন্স থেকেই বলি, আমি যখন 2011-এ ফার্স্ট অডিট শুরু করেছিলাম, তখন আসলে ম্যাটেরিয়ালিটি, অ্যানালাইটিক্যাল প্রসিডিউর, এই ব্যাপারগুলো বা এই অডিট টুলগুলো এত ইউজ হতো না। আমার সিনিয়র যে ছিল সে আমাকে বলেছিল, দেখো নাইমা, এই লাইন আইটেমে তুমি পুরো লেজারটা নাও ক্লায়েন্টের কাছ থেকে, সারা বছরে কতগুলো ট্রানজেকশন এই লাইন আইটেমে সেটা নাও, সেখান থেকে দেখে দেখে বড় 10-12টা ট্রানজেকশন তুমি সিলেক্ট করো, যেখান থেকে মানে সারা বছরে যত ট্রানজেকশন আছে সেগুলো থেকে তুমি 10-12টা বা 15টা সিলেক্ট করো, তুমি ওই ভাউচারগুলো রিকুইজিশন দাও, সেগুলো আনাও এবং সেগুলো দেখো।
তো এটা কি কোনো মেথডের মধ্যে পড়ে বা কোনো স্ট্যাটিস্টিক্যাল মেথডের মধ্যে পড়ে না। এটা না জাস্ট আমার চোখের দেখার বেসিসে আমি একটা র্যান্ডম সিলেকশন করে ভাউচার রিকুইজিশন দিয়ে অডিট করেছি। তাহলে এটাকে বলছে র্যান্ডম সিলেকশন। এই র্যান্ডম সিলেকশনেরই আরেকটা হচ্ছে হ্যাপাজার্ড সিলেকশন। হ্যাঁ, আমি মাঝখানে একটা পড়াচ্ছি। র্যান্ডম বা হ্যাপাজার্ড সিলেকশন সেম, ঠিক আছে? যে এটাতে আসলে কোনো মেথড নেই, এটাতে কোনো সিস্টেম নেই। এটা আসলে আপনি আপনার নিজের মতো করে যেটা মন চাচ্ছে বা যেটাকে আপনি মনে করছেন এটা আমার দেখা উচিত, আমি সেটাকেই ওভাবেই দেখছি, ঠিক আছে? তাহলে সিস্টেমেটিক সিলেকশন একটা দেখা যাচ্ছে মাঝখানে। সো হোয়াট ইজ দিস? Systematic selection involves selecting item using a constant interval but not selections. Constant interval মানে কি? আমি একটা অডিটে গেলাম, আমি হচ্ছে গিয়ে সেলস দেখব। তো সেলসের কি সব মাসের সবকিছু কি আমার দেখা পসিবল? না ম্যাডাম। না ম্যাম। দেখা পসিবল না। হ্যাঁ, সো আমি কি করছি, সিস্টেমেটিক ওয়েতে আমি একটা অডিট করছি। অর্থাৎ মনে করুন 12 মাসের মধ্যে আমি 2 মাস পর পর, জুলাই অগাস্ট বাদ দিয়ে সেপ্টেম্বর, অক্টোবর নভেম্বর বাদ দিয়ে ডিসেম্বর, জানুয়ারি ফেব্রুয়ারি বাদ দিয়ে মার্চ, অর্থাৎ আমি প্রতি কোয়ার্টারের একটা করে লাস্ট কোয়ার্টারটা মানে কোয়ার্টারের লাস্ট মান্থেরটা আমি অডিট করছি। হ্যাঁ, এটা একটা কিন্তু কনস্ট্যান্ট ইন্টারভ্যাল, রাইট? অথবা 1 মাস পর পর দেখছি, একটা কনস্ট্যান্ট ইন্টারভেল দিয়ে দিয়ে দেখছি। কারণ সব আপনি যখন একটা কনস্ট্যান্ট ইন্টারভেল দিবেন, রেজাল্টটা যেটা অ্যাকুমুলেটেড রেজাল্ট আসবে, আপনি ওভারঅল ডিসিশন নিতে পারবেন যে হ্যাঁ 6 মাস আমি দেখেছি, তো ধরে নেওয়া যায় 12 মাসেও প্রবলেমগুলো যদি থেকে থাকে সেমই, অথবা যদি প্রবলেম না থাকে ধরে নেওয়া যায় এটা রিলায়েবল। ওকে, সো এভাবে একটা ডিসিশন নেওয়া যায়। ম্যাডাম আরেকটা এক্সপ্লেন করলে হবে তো? জি জি। ম্যাডাম একটু আরেকবার এক্সপ্লেন করেন। সিস্টেমেটিক সিলেকশন যেটা বলছি আমি, সিস্টেমেটিক হচ্ছে একটা সিস্টেম ইউজ করা, অর্থাৎ একটা কনস্ট্যান্ট ইন্টারভেলে আপনি হচ্ছে গিয়ে অডিটটা করবেন। কিরকম? আমার যে কোনো একটা লাইন আইটেম আমি যদি দেখি, আমার একটা কনস্ট্যান্ট ইন্টারভেল দিয়ে দিই, অর্থাৎ 1 মাস পর পর। আমি যেরকম সেলসের একটা উদাহরণ দিয়ে বললাম যে সেলস আমি দেখছি, কিন্তু আমি কনস্ট্যান্ট ইন্টারভেল দিয়ে দিই। আমি 12 মাসেরটা দেখছি না, আমি 1 মাস পর পর দেখছি, অথবা আমি 2 মাস পর পর দেখছি। সো এই যে ব্যাপারটা, এটা হচ্ছে বলা হচ্ছে সিস্টেমেটিক সিলেকশন। অর্থাৎ আমি একটা সিস্টেমকে ইউজ করে, সিস্টেমকে কাজে লাগিয়ে আমি হচ্ছে গিয়ে মানে স্যাম্পলিং করলাম এবং আমি আমার অডিটটা করলাম, ঠিক আছে? এরপরে আছে সিকোয়েন্স অর ব্লক সিলেকশন। সিকোয়েন্স অর ব্লক সিলেকশন সিস্টেমেটিক সিলেকশন অনেক সময় অনেকে গুলিয়ে ফেলে। আমি এটা একটু আপনাদেরকে মানে ইজি করে একটু বুঝিয়ে দেই। ব্লক সিলেকশন কিরকম? আপনার মনে করেন যে আপনি টোটাল ইয়ারে 1000টা ট্রানজাকশন, সব তো আর আপনি দেখবেন না, আপনি একটা স্যাম্পলিং করবেন। সো ওই স্যাম্পলিং করার মাধ্যম হিসেবে আপনি কি করলেন, প্রথম টোটাল ট্রানজেকশনটা নিলেন, বা কোনো একটা লাইন আইটেমের ট্রানজেকশন নিলেন। ধরেন আমি প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টেরই 100টা ট্রানজেকশন আছে। হ্যাঁ, সো আমি কি করলাম, 1 to 20 পর্যন্ত ট্রানজেকশন দেখলাম, আবার 21 থেকে 40 দেখলাম না, আবার 41 থেকে 60 দেখলাম। আমি জাস্ট এগুলো আপনাদের কাছে কিছুটা আজগুবি মনে হতে পারে, বাট এভাবে কিন্তু আগে অডিট করতো। এই যে সিকোয়েন্সের কথা বলি বা সিস্টেমেটিক বলি, র্যান্ডম বলি, হ্যাপাজার্ড বলি, এই মেথডগুলো আগে ইউজ হতো। ওকে, এখন একদমই বলা যায় খুব কমই হয় বা হয়ই না, এরকম বলা যায়। কারণ অ্যানালাইটিক্যাল প্রসিডিউর ম্যাটেরিয়ালিটি আসার পর অডিটটা অনেক বেশি ম্যাথমেটিক্যাল জায়গায় চলে গিয়েছে, মানে স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং বেশি হয়, নন স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং কম হয়। সো এই সিকোয়েন্স বা ব্লক সিলেকশন হচ্ছে আপনার একটা কনজিকিউটিভ সিকোয়েন্স মেনটেন করে আমি যখন ট্রানজেকশন সংখ্যাটাকে সিলেক্ট করব, যে আমি এই কয়টা দেখবো, এই কয়টা দেখবো না, আবার এই কয়টা দেখবো, এই কয়টা দেখবো না, এরকম যখন আমি ব্লক ব্লক করে বা সিকোয়েন্স মেনটেন করে আমি যখন দেখছি, তখন সেটাকে বলছে সিকোয়েন্স অর ব্লক সিলেকশন, এসবিএস। ঠিক আছে? সো এসএস আর এসবিএস হচ্ছে, এটা হচ্ছে কনস্ট্যান্ট ইন্টারভেল, একটা কনস্ট্যান্ট ইন্টারভেল আপনাকে দিতেই হবে। হ্যাঁ, আপনি 1 মাস পর পর হলে 1 মাস পর পর, 2 মাস পর পর হলে 2 মাস পর পর।
বাট এখানে যে সিকোয়েন্স বা ব্লক সিলেকশনের কথা বলা হচ্ছে, এটা আপনি কনস্ট্যান্ট ইন্টারভেল না দিলেও বা সেম হতে হবে, মানে এই সংখ্যাটা সেরকম না। আপনি হয়তো 1 থেকে 20 দেখছেন, 21 থেকে 50 দেখছেন না, আবার 51 থেকে 60 বা 70 দেখছেন, তারপর আবার 20-30টা বাদ দিচ্ছেন। অর্থাৎ আপনি একটা ব্লক বা সিকোয়েন্স মেনটেন করছেন, কিন্তু এরকম কনস্ট্যান্ট না, ইন্টারভেলটা সবসময় কনস্ট্যান্ট না। যার কারণে এটাকে বলছে সিকোয়েন্স আর ওটাকে বলছে সিস্টেমেটিক সিলেকশন। যাই হোক, এটা পড়ার সুবিধার্থে পড়িয়েছি, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে পপুলার, সবচেয়ে ইউজেবল হচ্ছে এইটাই, মনিটারি ইউনিট স্যাম্পলিং, যেটা আসলে আমরা সংক্ষেপে ম্যাটেরিয়ালিটি বলি। MUS is a selection method that ensures that every BDT1 is in a population has an equal chances being selected for testing। অর্থাৎ ম্যাথমেটিক্যাল টার্ম ইউজ করে যেই সিলেকশনটা, স্যাম্পলিংটা, সেটাকেই বলছে মনিটারি ইউনিট স্যাম্পলিং। সো এই ম্যাথমেটিক্যাল টার্ম ইউজ করে আমরা কোন স্যাম্পলিংটা করছি? মূলত ম্যাটেরিয়ালিটির যে মেথডটা, সেটা ইউজ করেই কিন্তু আমি ইজিলি স্যাম্পলিং করে ফেলছি। সো আসলে এখন আর আগের মতো র্যান্ডম, সিস্টেমেটিক, হ্যাপহাজার্ড, সিকোয়েন্স, এই ব্যাপারগুলো এখন আর তেমন নাই। এখন মনিটরি ইউনিট স্যাম্পলিং মেথডটাই সবচেয়ে বেশি ইউজ হয়, সবচেয়ে বেশি ইজি, পপুলার সবার কাছে। ঠিক আছে? সো ড্রয়িং কনক্লুশন ফ্রম স্যাম্পলিং। এতক্ষণ স্যাম্পলিং স্যাম্পলিং বলে আমি চিৎকার করলাম, স্যাম্পলিং রিস্ক, নন স্যাম্পলিং রিস্ক, স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং, নন স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং, স্যাম্পলিং মেথড, অনেক কিছু পড়ালাম। বাট এই স্যাম্পলিং করার মাধ্যমে আমি কি কনক্লুশন ড্র করি অডিটে? The purpose of sampling a set of items was to enable the auditors to project the conclusion to the whole population. ওই যে বললাম, ভাত একটা দুইটা টিপলে আপনি বুঝে যান যে বাকিগুলোর অবস্থা কি, বা আপনাকে মার গালতে হবে কিনা, রাইট? একেবারে খাস বাংলায় যদি বলি। সো এরকম অডিটেও আপনি যখন স্যাম্পলিং সিলেক্ট করছেন, আপনি যে কয়টাকে সিলেক্ট করেছেন ওই কয়টা দেখলে কিন্তু আপনি ওভারঅল ওই ক্যাটাগরির সবগুলোর উপরে ডিসিশন চলে আসে না? জি ম্যাডাম। ওকে। সো আমরা যেইটা স্যাম্পলিং করছি, সেইটা স্যাম্পলিং এর বেসিসে আমরা ওভারঅল পপুলেশনের উপরে একটা কনক্লুশন ড্র করি। ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কারণ বা প্রথম পারপাস। অডিটর মাস্ট কনসিডার দ্য নেচার অফ দ্য মিস স্টেটমেন্ট অ্যান্ড ওয়েদার ইট ইজ ফেয়ার টু প্রজেক্ট দ্যাট মিস স্টেটমেন্ট। অর্থাৎ আমি যখন স্যাম্পলিং করছি, তখন ওই যে মিস স্টেটমেন্ট কোথা থেকে আসছে? ম্যাটেরিয়ালিটি যখন পড়েছি তখন এই ওয়ার্ডটা বারবার এসেছে, যে আমি যখনই দেখছি ম্যাটেরিয়াল ফিগারে কোনো প্রবলেম আছে, তখনই বলছি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মিসস্টেটেড। কি বলছি? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মিসস্টেটেড। আর যদি দেখছি ম্যাটেরিয়াল ফিগার গুলোতে কোনো ধরনের কোনো মিসস্টেটমেন্ট নাই বা কোনো রিস্ক নাই, তখন বলছি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কোনো মিসস্টেটমেন্ট নেই। ঠিক আছে? সো এই ব্যাপারটা, অর্থাৎ মিসস্টেটমেন্ট হচ্ছে কি হচ্ছে না, অডিটর এই কনক্লুশনে পৌঁছানোর জন্য কিন্তু স্যাম্পলিংটা জরুরি। If the projected misstatement exceed tolerable misstatement, then sampling risks must be reassessed and further audit procedure must be considered. আমি যখন দেখছি যে আমি টলার করতে পারছি, বা আমি অডিট রিপোর্টে যদি ওই যে আপনাদেরকে আমি ডিসক্লেইমার, অ্যাডভার্স, কোয়ালিফাইড অনেক কিছুই পড়িয়েছি অডিট রিপোর্টে, যে কখন কোন সিচুয়েশনে আমি কি ধরনের অডিট রিপোর্ট দিব। সো একটা লেভেল পর্যন্ত কিন্তু আমি টলারেট করতে পারছি, বা টলারেবল মিস স্টেটমেন্ট, এটা হলে আমি কিন্তু ডিসক্লেমার ওপিনিয়ন দিচ্ছি না, বা কোয়ালিফাইড দিচ্ছি না, বা আমার হচ্ছে গিয়ে অ্যাডভার্স দিচ্ছি না। একটা সিচুয়েশন থাকে যে হ্যাঁ, এরকম এরকম সিচুয়েশন হলে এটা মিনিমাম কিছু যদি প্রবলেম থেকে থাকে, আমরা ম্যানেজমেন্ট লেটার দিয়ে ছেড়ে দেই, ম্যানেজমেন্টের দৃষ্টিতে আনি, আর আমরা হচ্ছে গিয়ে আনকোয়ালিফাইড অডিট রিপোর্ট দিয়ে দেই। ঠিক আছে? বাট যখনই এটা কোয়ালিফাইড, কখন দিচ্ছিলাম আমরা? স্কোপ অফ লিমিটেশন বলেন আর হচ্ছে ডিসএগ্রিমেন্ট বলেন, কোয়ালিফাইড কখন দিচ্ছিলাম? যখন সেটা ম্যাটেরিয়াল হয়ে যাচ্ছে। যখন মিস স্টেটমেন্টটা বা স্কোপ লিমিটেশনটা কি হচ্ছে, ম্যাটেরিয়াল হয়ে যাচ্ছে, তখন কোয়ালিফাইড। আর ম্যাটেরিয়াল পারভাসিভ হলে ডিসএগ্রিমেন্টের জন্য অ্যাডভার্স, স্কোপ লিমিটেশনের জন্য ডিসক্লেমার। রাইট? মনে আছে এগুলো? জি ম্যাডাম। জি ম্যাম, মনে আছে। ওকে। সো এই যে ব্যাপারগুলো আমি একটা লেভেল পর্যন্ত টলারেট করতে পারছি মানে ওই লেভেল পর্যন্ত ভুল থেকে থাকলে আমি আসলে রিপোর্ট করছি না, আমি আনকোয়ালিফাইড দিচ্ছি, বা এইটুকু টলারেবল, টুকিটাকি কিছু ভুল থাকতেই পারে, হ্যাঁ, ওইগুলোকে আমি ম্যানেজমেন্টে অ্যাড্রেস করে আমি ছেড়ে দিলাম। বাট ওই লেভেল যখন
এক্সিড করলো, তখনই কিন্তু আমার দেখতে হবে এটা কি শুধু ম্যাটেরিয়াল না ম্যাটেরিয়াল অ্যান্ড পারভাসিভ, এবং সেইটার বেসিসে কিন্তু আমাকে অডিট কনক্লুশন ড্র করতে হবে যে অডিটেড রিপোর্ট কি হবে। ঠিক আছে। অ্যানোমালি একটা ওয়ার্ড আছে, একটা ডেফিনেশন আছে আপনাদের বইতে। অ্যানোমালি, a misstatement or deviation that is demonstrably not representative of misstatement or deviation in a population। ঠিক আছে। আচ্ছা, অ্যানোমালির বাংলাটা কি দেখি, কে বলতে পারবেন? অ্যানোমালি, ব্যতিক্রম আচ্ছা থেকে। যাই হোক, এটা হচ্ছে একদম, আমি যদি অ্যাকাউন্টিং এর ভাষায় বলি, সঙ্গতি। অসঙ্গতি। হ্যাঁ, অসঙ্গতি। অর্থাৎ আপনার এই যে অ্যানালাইটিক্যাল প্রসিডিউর যখন করছেন, আপনি একটা লেভেল পর্যন্ত কিন্তু ডেভিয়েশনকে টলারেট করছেন, 10%। আমরা বলেছি যখন বলি 10%-এর উপরে যখন ডেভিয়েশন হচ্ছে, তখন কিন্তু আপনি সেই জায়গাগুলোতে ফোকাস করছেন, রিস্কি মনে করছেন, প্রায়োরিটি দিচ্ছেন। ঠিক তেমন ভাবে আপনি যখন ম্যাটেরিয়ালিটি করছেন, আপনি 1 লাখের নিচের গুলোকে ইনসিগনিফিকেন্ট মনে করছেন, 1 লাখের উপরের গুলোকে সিগনিফিকেন্ট মনে করছেন, রাইট? জি ম্যাডাম। ওকে, সো ডেভিয়েশনও একটা লেভেলের পরে গেলে সেটা অসঙ্গতি বা অ্যানোমালি, মিসস্টেটমেন্টও একটা লেভেলের পরে গেলে সেটা অ্যানোমালি। ঠিক আছে। হ্যাঁ ম্যাডাম। অর্থাৎ অসঙ্গতি বলতে আসলে ওইটাকে তখন আমরা ভালো করে ডিগ ডাউন করব, আমরা অডিটে নিয়ে আসবো, আমরা দেখব। এখানে বলেছে ইভালুয়েশন অফ মিস স্টেটমেন্ট। সো এই যে মিস স্টেটমেন্টের কথা বারবার আসছে, আইসা 450, এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ অডিটিং এর 450-তে বলেছে, ইভালুয়েশন অফ মিস স্টেটমেন্ট আইডেন্টিফাইড ডিউরিং দ্য অডিট requires the auditor to evaluate the effect of identified misstatement on the audit and evaluate the effect of any। আচ্ছা, এটা আপনাদেরকে আমি একটু সহজ বাংলায় বোঝাই। একটু আগেও বলেছি, মিস স্টেটমেন্ট ইভালুয়েশন করে তারপর রিপোর্ট, অর্থাৎ আমার মিস স্টেটমেন্টটা কোন লেভেলে আছে, এটা কি স্কোপ লিমিটেশন নাকি ডিসএগ্রিমেন্ট, এটা কি শুধু ম্যাটেরিয়াল নাকি ম্যাটেরিয়াল অ্যান্ড পারভাসিভ। সো এই যে ইম্প্যাক্টটা ইভ্যালুয়েট করে, হ্যাঁ, ইফেক্টটা ইভ্যালুয়েট করে আমাকে কিন্তু রিপোর্ট করতে হবে। হয় এটা আনকোয়ালিফাইড যাবে, না হয় অ্যাডভার্স যাবে, ডিসক্লেমার যাবে, কোয়ালিফাইড যাবে। ইটস ডিপেন্ড অন মিস স্টেটমেন্টটা আসলে কতটুকু ইম্প্যাক্ট ফেলছে ইকোনমিক ডিসিশনে বা ইফেক্ট করছে, সেটা ইভ্যালুয়েট করেই কিন্তু আমার অডিট রিপোর্ট সেভাবে সাজাতে হয়। All non-trivial misstatement must be communicated to management and if uncorrected to those charged with governance। হ্যাঁ, সো আমার যখন মিসস্টেটমেন্টটা আমার একটু অল নন ট্রিভিয়াল, অর্থাৎ নন ট্রিভিয়াল মানে কি, তুচ্ছ না, সিগনিফিকেন্ট। নন ট্রিভিয়াল মানে, ট্রিভিয়াল মানে হচ্ছে ইনসিগনিফিকেন্ট, নন ট্রিভিয়াল মানে হচ্ছে সিগনিফিকেন্ট। সিগনিফিকেন্ট মিস স্টেটমেন্ট গুলোকে অবশ্যই ম্যানেজমেন্টের সাথে কমিউনিকেট করতে হবে, তাদেরকে জানাতে হবে, কারেকশনের চেষ্টা করতে হবে, আদারওয়াইজ রিপোর্ট করতে হবে, রাইট? আমরা তো তাই করি। আমরা যত সিগনিফিকেন্ট মিস স্টেটমেন্ট থাকে সেগুলোকে আমরা চেষ্টা করি ম্যানেজমেন্টের নজরে নিয়ে এসে আগে কারেকশনের চেষ্টা করা, যদি না হয় অবশ্যই আমরা সেটাকে রিপোর্ট করে দেই। সো এই তো শেষ, চ্যাপ্টার 11 আমার মোটামুটি কমপ্লিট। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকলে একটু বলেন। আমি চ্যাপ্টার 11-এর একটু আসলে এখন সেলফ টেস্ট, ইন্টারেক্টিভ এগুলো একটু দেখবো, যে এখানে কোনো ব্যাপার আছে কিনা। আর আপনারা এই ফাঁকে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে চ্যাপ্টার 11-এর, আপনারা আমাকে করতে পারেন। আপনাদের টোটাল অ্যাসুরেন্সে কয়টা চ্যাপ্টার শেষ হয়েছে? কোনো সিআর কি আমাকে একটু এক্সাক্ট ইনফরমেশনটা দিতে পারবেন?
একটু বলেন কেউ, নাকি ক্লাসই করেন নাই? সিআর কে কে আছেন? কেউ নাই? আমি সব নতুন মুখ দেখতে পাচ্ছি মনে হচ্ছে। জান্নাতুল মুখে বলেন। হালিমা আপনি কি ক্লাস, আচ্ছা আলপনা কই? আলপনা মন্ডল? ম্যাম আমি সবগুলা ক্লাস করতে পারি না, এই কারণে আমি বলতে পারতেছি না সঠিক আপনার সবগুলো ক্লাসগুলো। ক্লাসকেই করেছেন? সিআরদের তো জানা উচিত ক্লাস করুক না করুক, রাইট? আমি কি সিআর কেউ কি নাই ক্লাসে? তারা কি ক্লাস করে না? না, ওভারঅল নজরুল, ওভারঅল কয়টা চ্যাপ্টার শেষ হয়েছে? আমারগুলো তো আমি জানি। কথা বলে না, মেসেজ দেয়। ম্যাম এটা সহ 10টি। এটা সব 10টা? কোনটা কোনটা শেষ হয়েছে বলেন তো? আমি তো 1 2 3 4 10 11, আমি টোটাল 6টা শেষ করেছি আর 2টা আছে। আর ম্যাম দাদা এক কোনটা কোনটা থেকে শেষ করেছে? 8 পর্যন্ত, আর এরপরে আপনি 10 আর 11 করেছেন, আর 9 বাকি। 9 বাকি না? আচ্ছা, 1 থেকে 8 পর্যন্ত হয়েছে, মানে 5 6 7 8। ওকে, এখনো 14 15 16 আছে, আমার 12 13 আছে। বুঝতে পেরেছি। ওকে, সো ইন্টারেক্টিভ কোশ্চেন 1 চ্যাপ্টার 234, চ্যাপ্টার, সরি, পেজ নাম্বার 234, ইন্টারেক্টিভ কোশ্চেন 1। একটু পড়েন, আমি একটু বলি। আজহারুল হক আজহার আছেন? আজহারুল হক আজহার? জি ম্যাম। জি, আপনি আসসালামু একটু আলাইকুম। পড়েন তো পেজ নাম্বার 234। আপনি ইন্টারেক্টিভ কোশ্চেনটা পড়েন এবং অ্যান্সার করার চেষ্টা করেন। বই আছে সাথে নাকি নেই আজহার? জি ম্যাম, আছে। ওকে। In respect of an assurance engagement, which one of the following is the least persuasive method of gathering evidence? A. Inspection of a purchase invoice. B. Inspection of a sales invoice. C. Inspection of inventory by the auditor. D. Reperformance of a supplier statement reconciliation undertaken by the client. আচ্ছা, বাকিরা বলেন অ্যান্সার কি হতে পারে এটার। বুঝে বললেন, হ্যাঁ, পিছনে দেখে অ্যান্সার বলে না দিয়ে চেষ্টা করেন নিজে বোঝার, বুঝে তারপরে অ্যান্সার করার। পারসুয়েসিভ মেথড অফ গ্যাদারিং এভিডেন্স, অ্যান্সার কোনটা হবে? আমরা পারছি না, রাইট? চেষ্টা করি। ম্যাম বুকটা কাইন্ডলি শেয়ার করবেন, বুকটা জি, কাইন্ডলি ম্যাম। বুঝি নাই। বইটা যদি একটু, ম্যাম বইটা যদি একটু শেয়ার করতেন। কেন আপনার কাছে বই নাই? আইসিবি থেকে কি আপনাকে বই দেওয়া হয়নি? ম্যাম রংপুরে আসছি তো, বই নিয়ে আসতে পারিনি। আপনার কাছে কি বই নাই, সফট কপি হার্ড কপি কিছু?
সফট কপি নেই, হার্ড কপি আছে, ঢাকায় রেখে আসছি, আমি রংপুরে আসছিলাম অডিটে, ওকে, হাজির অডিটে এলাম। যখনই যায়, এই নতুন ইতিহাস না, বই খাতা নিয়েই ঢাকার বাইরে পোলাপাইন অডিট করতে যেত। হ্যাঁ, সো সিনসিয়ারিটি লেভেলটা আরেকটু স্ট্রং হওয়া দরকার ছিল। ওকে, অন্য কেউ অ্যান্সার করেন, আপনি আনেননি, এটা আপনার ফল্ট, আপনি বই খাতা সহই অডিট করতে আসা উচিত ছিল। রাতে তো অন্তত নিশ্চয়ই রাতের 12টা 1টা পর্যন্ত আপনাকে বসিয়ে রাখে না, তখন তো পড়তে পারতেন। শেখ জামিম বিন ফাহাদ। নাই ফাহাদ। সুমাইয়া আক্তার। ইয়েস ম্যাম। জি ম্যাম, একটু অ্যান্সার করার চেষ্টা করেন ম্যাম। এ হতে পারে ইনভয়েস। ইনভয়েস তো অনেক কিছুই আছে, এ কেন মনে হলো আপনার? বলেন, নিশ্চয় কোনো যুক্তি আছে, আপনি আপনি ভুল হোক সঠিক হোক আপনি আপনার যুক্তি দাঁড় করান। কোনটাকে বলা হচ্ছে পারসুয়েসিভ মেথড অফ গ্যাদারিং এভিডেন্স? ইনভয়েসটা চেক করলে এভিডেন্স আরো আর কি দেখা যায় বা ইনভয়েস তো দুটো আছে, একটা পারচেজ ইনভয়েস, একটা সেলস ইনভয়েস। এ হচ্ছে পারচেজ ইনভয়েস, বি হচ্ছে সেলস ইনভয়েস, আপনার কাছে কোনটা অ্যান্সার মনে হচ্ছে? পারচেজ ইনভয়েস। পারচেজটা মনে হচ্ছে, রাইট, বাট এটা সঠিক না। অন্য কেউ? বাকিরা একটু চেষ্টা করেন। এটার অ্যান্সার হবে বি। কি হবে অ্যান্সার? ম্যাডাম এটা তো কিভাবে ম্যাডাম এক্সপ্লেন করলে ভালো হতো। আমি অ্যান্সার বি বলেছি, এখন আপনার কি আর কোনো মত আছে কিনা আগে সেটা বলেন, তারপর দেখছি। নো ম্যাডাম, বাকি পারসুয়েসিভ কনক্লুসিভ এই ব্যাপারটা আমরা কোন চ্যাপ্টারে পড়েছিলাম? অডিট এভিডেন্স ইজ পারসুয়েসিভ রেদার দ্যান কনক্লুসিভ, এই ওয়ার্ডটা কি পরিচিত মনে হচ্ছে? জি ম্যাডাম। এটা চ্যাপ্টার 1-এ পড়েছিলাম, ঠিক আছে? সো কিভাবে পড়েছিলাম যে আমরা আসলে অডিটটা করি কাগজের বেসিসে বা ডকুমেন্টস এর বেসিসে, আমরা লাস্ট পর্যন্ত অনেক সময় যেতে পারি না। সো সেলস ইনভয়েস যেটা, আমার কোম্পানি থেকে যদি আমি সেলস করি, সেলস ইনভয়েস আমি এখান থেকে মানে জেনারেট করে তারপরে হচ্ছে গিয়ে আমার দিতে হচ্ছে, বা হচ্ছে গিয়ে আপনার এই সেলস ইনভয়েসটাকে আপনি যদি আরেকটু জাস্টিফাই করতে চান, আর একটু খোঁজ নিতে চান, আমি বোধহয় আপনাদেরকে বলেছিলাম যে কনফার্মেশন পাঠানো যেমন ব্যাংকে পাঠায়, তেমন কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট জায়গায় কনফার্মেশন পাঠাতে হয়, রিসিভেবল কনফার্মেশন। অর্থাৎ আমি জি এখানে সেলস করেছি, ওই রিসিভেবল পার্টিদের কাছে কনফার্মেশন পাঠাতে হয় অডিটরের পক্ষ থেকে যে আসলে তোমার কাছে কোম্পানি কত পায়, কারণ এখানে একটা ফ্রড মেকানিজম কাজ করে করে আসলে। সো এই একটা জায়গা যেটা কিনা আসলে আমাকে, যেহেতু ইন্টারনালি জেনারেটেড ডকুমেন্টস, আমাকে এটার জন্য থার্ড পার্টি কমিউনিকেশন বা থার্ড পার্টি ডকুমেন্টস এটা আনতে হয়, কমিউনিকেট করতে হয়, তাহলে অডিটটা আসলে তখন প্রপার হয়। সো এই যে সেলস ইনভয়েসটা, শুধুমাত্র ইনস্পেকশন অফ সেলস ইনভয়েসটা আমার হচ্ছে পারসুয়েসিভ মেথড অফ গ্যাদারিং ইনভয়েস। আমাকে এটাকে কনক্লুসিভে যেতে হলে আমাকে কি করতে হবে? ওই থার্ড পার্টির কমিউনিকেশন করে তাদের কাছ থেকে কনফার্মেশন আনতে হবে, ঠিক আছে?
শুধুমাত্র এটার জন্য, বাকিগুলো কিন্তু আমার আহ, লাগছে না। শুধুমাত্র সেলস ইনভয়েস, যেহেতু এটা ইন্টারনালি জেনারেটেড, এটার ক্ষেত্রে আমার হচ্ছে গিয়ে আমার থার্ড পার্টি কনফার্মেশনটা খুবই জরুরি অডিটের পারপাজে। তারপরে আমার অডিটটা আসলে কমপ্লিট হচ্ছে। ওকে, ইন্টারঅ্যাক্টিভ কোশ্চেন 2, পেজ নাম্বার 241। দেখি একটু দেখেন তো। এটা আমি জাস্ট সিম্পলি আপনাদেরকে একটু মূল জিনিসটা বলবো। এখানে বলেছে কি যে এই ঘটনাগুলো যে দেয়া আছে, এটার কারণে তোমার কি স্যাম্পল সাইজ বাড়াতে হবে নাকি কমাতে হবে। যদি সিচুয়েশন এরকম থাকে, তুমি কি, যদি 10টা দেখো, তুমি কি আরেকটু বাড়িয়ে দেখবা, নাকি তুমি মানে কমফোর্ট জোন পাচ্ছ, তুমি আরো স্যাম্পলিং কমিয়ে দিবা, কি হবে। প্রথমটাই পড়েন, ডিক্রিজ ইন দ্য অ্যাসেস লেভেল অফ টলারেবল মিসস্টেটমেন্ট। অর্থাৎ টলারেবল মিস, আমি টলারেট করতে পারছি কম, তার মানে কি ম্যাক্সিমাম গুলোই সিগনিফিকেন্ট রিস্ক, রাইট। টলার করতে পারছি কম, টলারেবল মিসস্টেটমেন্ট কম মানে বাকিগুলো হচ্ছে ইনটলারেবল বা সিগনিফিকেন্ট। সো ডিক্রিজ ইন দ্য অ্যাসেস লেভেল অফ টলারেবল মিসস্টেটমেন্ট, অর্থাৎ টলার যদি করতে পারি কম, তার মানে আমার স্যাম্পলিং রিস্ক আছে, আমাকে স্যাম্পলিং সাইজ বাড়িয়ে দিতে হবে। ক্লিয়ার? জি ম্যাডাম। ওকে, জি ম্যাম। সেকেন্ডটা হচ্ছে ইনক্রিজ ইন দ্য অ্যাসেস রিস্ক লেভেল। যখনই রিস্ক বেড়ে যায়, আমাকে কি স্যাম্পল সাইজ বাড়াতে হয় না? জি আমি ম্যাডাম, যদি এটা 10টা দেখি, আমাকে আরো আরেকটু বাড়িয়ে দেখতে হবে। জি ম্যাম। ডিসকভারি অফ মোর মিসস্টেটমেন্ট দ্যান ওয়ার অ্যান্টিসিপেটেড ডিউরিং টেস্টিং। টেস্টিং এটাও যখন বাড়াতে করেছি হবে। তার চাইতে যখন আমার আরো বেশি মিসস্টেটমেন্ট বের হবে, ওই যে পারফরমেন্স ম্যাটেরিয়ালিটি যেরকম, সো আমাকে কি করতে হচ্ছে, স্যাম্পলিং সাইজটা আমি স্যাম্পল বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছি, দিতে হবে। আমি যাতে আরেকটু মানে কমফোর্ট জোনে যেতে পারি। ঠিক আছে, ক্লিয়ার? ইন্টারেক্টিভ কোশ্চেন 2। জি ম্যাডাম। ওকে, জি ম্যাম। ইন্টারেক্টিভ কোশ্চেন 3 তে আসে। এখানে ট্রু ফলস বলেছে, দেখি একটু বলার চেষ্টা করেন তো আমার সাথে সাথে। বাকিরাও একটু পড়েন প্লিজ। ম্যাডাম, এটা শ্যাম চেষ্টা করেন। ড্রয়িং কনক্লুশন ফ্রম স্যাম্পলিং, স্যাম্পলিং থেকে কনক্লুশন কি ড্র করবেন, যে সিচুয়েশনটা বলা আছে সেই সিচুয়েশনটা কি আসলে উপরের সিচুয়েশন অনুসারে এটা কি ট্রু নাকি ফলস। invoice had been attached 2 days before the year end and received after that did not. ম্যাডাম, ট্রু হবে প্রথমটা। প্রথমটা ট্রু। বাকিরা কি বুঝেছেন বলেন তো। ম্যাডাম, এটা অ্যাটাকের আগে সেল করছে, মানে পেমেন্ট। ওকে, সেকেন্ডটা কি বলেন তো, বাকি অ্যান্সার তো বাকিরা করছে না, দেখি সেকেন্ডটা বলেন।
An amount disagreed by Sloth Limited because a credit note had been issued by Donothing PLC a month before the year end did not constitute a misstatement for the purpose of drawing a conclusion of the whole population. Is it true or false? It makes it okay. It a false, right? Siam? ম্যাডাম স্যার এটা একটু এক্সপ্লেন করলে ভালো হতো। আমি যেহেতু কনসিডার করি নাই তাহলে এটা কেন কি স্টেটমেন্ট হবে না? বলছে দেখেন, an amount disagree by Sloth Limited because a credit note had been issued by Donothing PLC a month before the year end did not constitute a misstatement, did not constitute এই ওয়ার্ড গুলো আপনাকে ভালো করে খেয়াল করতে হবে। Did not constitute a ওকে ম্যাডাম। misstatement for the purpose of drawing a conclusion of the whole population. এটা ফলস। আপনি সেটা এক মাস আগে হোক বা এক মাস 2 মাস আগে হোক, বাট আপনার তো এটা একটা মিস স্টেটমেন্ট। আপনাকে কিন্তু এটা হোল পপুলেশনের পারপাজে, আপনার কনক্লুশন ড্রয়িং পারপাজে আপনাকে কিন্তু এটাকে কনসিডার করতে হবে, ঠিক আছে? সো জি আপনি ম্যাডাম। যদি না করেন তাহলে এটা হচ্ছে মানে কনক্লুশন ড্রটা ঠিক হবে না। Third হচ্ছে an amount disagree by Busy Limited because they had paid the balance sometime earlier, which further inquiry revealed had been posted to a different customer account, did constitute a misstatement for the purpose of drawing conclusion for the whole population. বলেন তো? আমি posted which further inquiry revealed and had been ম্যাডাম এটা তো যেহেতু আমি অ্যাডজাস্ট করে ফেলছি তাহলে তো ফলস হবে। বাকি কেউ কথা বলছে না কেন? বাকিরা কি পড়ছেন? ফলস হবে। ফলস হবে এটা, ঠিক আছে? এটা বুঝে গিয়েছে নিশ্চয়ই, রাইট? কেন হবে? কারণ আমি তো লাস্টে অ্যাডজাস্ট করে দিচ্ছি আর কি। হ্যাঁ, মানে কারেক্ট করতে আই মিন। সেটাই। সো এই ব্যাপারগুলো আমাদেরকে একটু জাস্ট এগুলো আপনার যখন মাল্টিপল চয়েস কোশ্চেনে আসবে, কিছু কিছু টাইমে এ ধরনের ব্রেন খাটানো কোশ্চেন আসবে, মাথায় রাখতে হবে। হ্যাঁ, সো কোশ্চেন অ্যান্সার করার সঠিক নিয়ম হচ্ছে আপনি মিনিমাম 2 থেকে 3 টাইমস, যদি না বুঝেন 2 থেকে 3 টাইমস কোশ্চেনটা পড়বেন। কারণ একটা কোশ্চেন একবারে আপনার মনে হতে পারে এটা অ্যান্সার, বাট যদি আপনি 2-3 বার পড়েন, ওইটার হয়তো মূল যে পয়েন্টটা ওইটা আপনার হচ্ছে গিয়ে মাথায় আসবে, ঠিক আছে? ওকে, সো ইন্টারেক্টিভ কোশ্চেন 4টা আমরা একটু দেখি। Which two of the following should be determined as material uncorrected? ম্যাটেরিয়াল আনকারেক্টেড মিস স্টেটমেন্ট কোনটা কোনটা? Corrected mistake. মানে কি? A misstatement which bear materiality and result directed bonus. এটা misstatement. ম্যাডাম প্রথমটা তো অবশ্যই হবে না, কারণ বিলো ম্যাটেরিয়ালিটি, রাইট? জি 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 ম্যাডাম। আচ্ছা, সেকেন্ডটা হচ্ছে a miss statement which is below materiality and result in director's bonus target B. সো ডিরেক্টর রিলেটেড যে কোনো কিছু বিলো ম্যাটেরিয়াল হলেও এটা কিন্তু আমার কোয়ালিটির বেসিসে আমাকে এটাকে কনসিডার করতে হবে, ঠিক আছে? কারণ এটা বিএসসি ডিরেক্টর নয়। রিলেটেড। ওকে, সো এটা আসবে। তারপরে কোনটা? an immaterial Asset. misstatement of asset which result in a debt covenant not being breached. এটা কি আসবে কিনা বলেন তো? আসবে ম্যাডাম, অবশ্যই আসবে। ওকে, আসবে ম্যাডাম। এবং কারণ আর এটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, কারণ এই দুটো কিন্তু বিলো ম্যাটেরিয়ালিটি হলেও
যে সার্কুমস্টেন্সেস এ ব্যাপারটা ঘটেছে ওইটা কিন্তু ম্যাটেরিয়াল, ঠিক আছে? যার জি কারণে টেস্ট অফ কন্ট্রোলের সাইড দিক থেকে এই দুটোকে ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট হিসেবে কাউন্ট করতে হবে। আর আনকারেক্টেড মিস স্টেটমেন্ট, আর লাস্টেরটা কি, দ্য মান্থলি ব্যাংক রিকনসিলিয়েশন ওয়াজ নট প্রিপেয়ার্ড ইন আগস্ট অ্যাজ দ্য ক্যাশিয়ার ওয়াজ অন হলিডে। ওকে, সে হলিডে থেকে আসলে হয়তো করে ফেলবে, ইটস নট আ মেজর কোনো কিছু, ঠিক আছে সিয়াম? জি ম্যাডাম। তো ওয়ান আর এ আর ডি আমার অ্যান্সার হবে না, আমার অ্যান্সার হচ্ছে ডিসি। বি অ্যান্ড বি সি, এন্ড সি। ঠিক আছে? সো আমি এই চ্যাপ্টারে একটু ইন্টারেক্টিভ কোশ্চেন গুলো ইচ্ছা করেই আপনাদের সাথে সাথে এগিয়েছি, কারণ হচ্ছে এগুলো আপনাদের মানে কনসেপ্টটাকে যেন আরো একটু ক্লিয়ার করে দেয়। এখানে সেলফ টেস্টও আছে, আপনারা দেখবেন প্রত্যেকটা চ্যাপ্টারেই ইন্টারেক্টিভ থাকে, সেলফ টেস্ট থাকে। সো এগুলো আপনাকে একটু যদি চ্যাপ্টারটা শেষ হওয়ার পর পর যদি আপনি একটু গো থ্রু করেন, তাহলে আপনাদের জন্য যে কোনো কিছু ধরতে সুবিধা হবে, যে হ্যাঁ আমি পড়েছি, আমি অ্যান্সার করতে পারছি, বা আমি এটা বুঝতে পারছি না। তখন কিন্তু এই যে দেখেন, আজকে আমি যখন ইন্টারেক্টিভ কোশ্চেন ধরলাম, আপনাকে যদি বাসায় দিতাম, আপনি পড়তেনও না, পরের দিন আমাকে কোশ্চেনও করতেন না, ইজেন্ট ইট? আমি কিন্তু কোনো কোশ্চেন পাই না এই কারণে, কারণ আপনারা তো পড়েন না। সো যদি পড়া হতো, ঠিকই হয়তো বলতেন ম্যাডাম এরকম এরকম পড়েছিলাম, এই ইন্টারেক্টিভ কোশ্চেনের এইটা আমি বুঝি নাই। এই কোশ্চেন গুলো আসাটা স্বাভাবিক ছিল, বাট এই কোশ্চেন গুলো আসে নাই। সো ধরেই নেওয়া যায় আপনারা আসলে পড়েন নাই বাসায়। পারসুয়েসিভ, কন্ট্রোল অপারেটর, অ্যাসুরেন্স। সো আমি অলরেডি চ্যাপ্টার 11 শেষ করেছি। 11-এর আমি সিনোপসিসটা বোধহয় দিয়ে দিয়েছি, রাইট? জি ম্যাডাম, গত ক্লাসে দিয়েছি। গত ক্লাসে দিয়েছি। সো আপনারা কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আমি কোনো কোশ্চেন কিন্তু পাচ্ছি না। পড়িয়ে গিয়েছি, ইন্টারেক্টিভ কোশ্চেনও পড়িয়েছি, আমি কিন্তু কোনো কোশ্চেন আপনাদের কাছ থেকে পাইনি। আমি চ্যাপ্টার 12 হয়তো আজকে ওভাবে ধরবো না, বাট একটুখানি আমি টাচ দিয়ে রাখি ম্যাম, যতটুকু সময় পাই। ম্যাডাম একটু হ্যাপাজার্ড সিলেকশনটা এটা একটু এক্সপ্লেন করুন। হ্যাপহাজার্ড র্যান্ডম সেম, আপনার কোনো মেথড নাই, আপনার যেটা মনে হবে সাইজ দেখে যে হ্যাঁ এটা এটা বড় ট্রানজেকশন বা এটা এটা দেখা মনে হচ্ছে আপনার উচিত, আপনি সেগুলো দেখবেন। সো হ্যাপহাজার্ডলি কোনো সিস্টেম ইউজ না করে আপনার যেটা মনে হচ্ছে সেটাকেই আপনি স্যাম্পলিং এ যখন নিয়ে আসতেছেন, সেটাকেই বলছে হ্যাপহাজার্ড সিলেকশন। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ। সো আমাদের চ্যাপ্টার 12 এর নাম কি আমরা কি জানি? রাইট এন্ড রিপ্রেজেন্ট। রিটেন রিটেন রিপ্রেজেন্টেশন, হ্যাঁ। রিপ্রেজেন্টেশন। সো রিটেন রিপ্রেজেন্টেশন নিয়ে আমরা এর আগেও বোধহয় কোনো একটা চ্যাপ্টারে আমাদের একটুখানি কথা উঠেছিল, আমরা বলেছিলাম এটাকে আমরা পরের ক্লাসে আমরা যখন ডকুমেন্টেশনটা পড়িয়েছিলাম, আমরা যখন কারেন্ট অডিট ফাইল দেখেছিলাম, তখন এটা ছিল। দু একজন কোশ্চেন করেছিলেন, তখন আমি বলেছিলাম এই রিটেন রিপ্রেজেন্টেশনটা আমি বুঝিয়ে দিব, চ্যাপ্টার 12-এ আছে। এখন আপাতত আপনারা এটা স্কিপ করে বাকিগুলা বুঝে, ম্যানেজমেন্ট লেটার ছিল ম্যাডাম কোশ্চেন জি তো। ম্যাম। ঠিক আছে? সো এই ব্যাপারটা ছিল। সো আমি যদি একটুখানি আপনাদেরকে দেখা, আসলে ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন বা রিটেন রিপ্রেজেন্টেশন লেটারটা কে কাকে দেয়, কোনো আইডিয়া আছে? এটা কোম্পানি অডিটর দেয়, ম্যানেজমেন্ট কোম্পানি অডিটর দেয়। অডিটরকে দেয়, ইয়েস। এঙ্গেজমেন্ট লেটারের ভাইস ভার্সা, এঙ্গেজমেন্ট লেটার হচ্ছে অডিটর কোম্পানিকে দেয়, আর রিটেন রিপ্রেজেন্টেশনটা হচ্ছে কোম্পানি অডিটরকে দেয়, হ্যাঁ। জি ম্যাডাম। এখানে কি লেখা থাকে, কখন এটা নিতে হয়, কেন জরুরি, এই ব্যাপারগুলো হচ্ছে পুরোপুরি এই চ্যাপ্টারে আমরা একটু দেখার চেষ্টা করবো, ঠিক আছে? সো এই যে রিটেন রিপ্রেজেন্টেশন লেটার একটা আসলে এরকম অ্যাড্রেস করে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্মকে, এটা একটা ইন্ট্রোডাকশন থাকে, ঠিক আছে? এটা তো তো স্যার ম্যাডাম একটু ম্যানেজমেন্টের এক দায়িত্বটা একটু। সেকেন্ড। জি, কি বলছিলেন? ম্যাডাম এটা তো তো মেইনলি এটা বলা হয় যে, হ্যালো। জি জি বলেন।
এতে বলা হয়েছে ম্যানেজমেন্ট যে আমরা অডিট অডিট পারপাসে কোনো রকম বাধা দিব না বা কোনো রকম মানে বল প্রয়োগ করবো না, মেনলি তো এটাই থাকে। বা তারা কি করেছে, হ্যাঁ। তারা মানে কোন 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 লাইন আইটেমে কি কি জিনিস সবকিছুই তারা ডিসক্লোজ করে। হ্যাঁ, সো এই ডিসক্লোজ করার বেসিসে আসলে অডিটটা করতে সুবিধা হয় বা অডিটে ডিসিশন নিতে সুবিধা হয়, দেখতে সুবিধা হয়। ঠিক আছে, সো অনেকগুলো পয়েন্টই এখানে আসলে আসে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিলেটেড অনেকগুলো বিষয় আছে। আমি যদি কয়েকটা একটু পড়াতে পারি, দু চারটা আমি একটু এগিয়ে রাখি আর সিনopসিসটা শেয়ার করে রাখি যেন আগামী ক্লাসটাতে আমাদের সুবিধা হয়। প্রথম যে ব্যাপারটা, ম্যানেজমেন্টের কথা, যেহেতু ম্যানেজমেন্ট বলছে যে উই হ্যাভ ফুলফিলড our responsibilities as set out in the terms of the audit engagement, অর্থাৎ অডিট এঙ্গেজমেন্টে ম্যানেজমেন্টের কিছু রেসপন্সিবিলিটি ছিল লিখা, আমরা সেগুলো ফুলফিল করেছি। For the presentation of financial statement in accordance with IS, in particular the financial statement are fairly presented or give a true and fair view in accordance therewith, অর্থাৎ ওখানে বলা ছিল যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করবে ম্যানেজমেন্ট, সো তারা বলছে যে আমরা এটা ফিল আপ করেছি, আমরা আইএস আইএফআরএস ফলো করে আমরা অ্যাকাউন্টসটা প্রিপেয়ার করেছি। ওখানে আরো বলা ছিল বা এটা কমনলি বলা থাকে যে রিলেটেড পার্টি রিলেশনশিপ অ্যান্ড ট্রানজাকশন হ্যাভ বিন অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাকাউন্টেড ফর অ্যান্ড ডিসক্লোজড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য রিকোয়ারমেন্ট অফ আইএস 24 অ্যান্ড আইসা 550। আইএস 24টাকে আপনাদেরকে মাঝখানে একটু পড়তে বলেছিলাম। জি ম্যাম বলেছিল। ওকে, সো আমরা কি একটু পড়েছিলাম? মনে হয় না, না? সো আমরা একটু লাস্ট মানে এই এই জায়গাটাতে বা চ্যাপ্টার 12-এ আইএস 24 এর অনেকগুলো ব্যাপার আছে। আমরা একটু নোট নেই যে আমরা আইএস 24টা খুবই ছোট একটা আইএস, আমরা একটু গুগল থেকে দেখে আমরা একটু শর্টে একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। ক্লিয়ার? জি ম্যাম ঠিক আছে। ওকে, সো রিলেটেড পার্টি রিলেশনশিপ এগুলো আমি আগামী ক্লাসে ভালো করে বুঝাবো। আপনারা আইএস 24টা আগে পড়েন, আগে আপনারা কি বুঝেন আমি দেখি, তারপর আমি আমার মতো করে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। সো ম্যাডাম এটা রিলেটেড, জি। এটা তো ম্যাডাম কিভাবে পলিসি নোট মানে ডিসক্লোজ করতে হবে নোটে, এটা তো মেইনলি আইএসএ বলা আছে। আর কোনটা আগে রিলেটেড পার্টি কোম্পানি? রিলেশনশিপ মানে কি, রিলেটেড পার্টি কারা, কাদেরকে বলা হয় সেটা আপনাকে জি জি বুঝতে হবে না? জি আমি জি সেটার মানে জন্যই আইএস 24টা পড়তে বলেছি, সেখানে আপনি পড়লেই বুঝবেন কারা বা কাদেরকে বলা হয়েছে। ঠিক আছে, বা রিলেটেড পার্টি বলতে কি বোঝায়, কেন এত ইম্পর্টেন্ট জিনিসটা, কেন তাদের সাথে ট্রানজ্যাকশন রিলেশন সবকিছু ডিসক্লোজ করতে হয়, সবকিছু দেখাতে হয়, এভরিথিং তাদের মানে রিলেটেড পার্টি রিলেটেড সবকিছুকে খুব বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। ঠিক আছে, so related party relationship transaction have been appropriately accounted for and disclosed. ম্যানেজমেন্ট বলছে যে রিলেটেড পার্টি রিলেটেড যত রকম রিলেশন বা ট্রানজাকশন আছে আমরা সেগুলো আইএস 24 বা আইসা 550 রিকোয়ারমেন্ট অনুসারে ডিসক্লোজ করেছি। তারপর বলেছে অল ইভেন্ট সাবসিকুয়েন্ট টু দ্য ডেট অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যান্ড ফর হুইচ আইএফআরএস রিকোয়ার অ্যাডজাস্টমেন্ট অর ডিসক্লোজার হ্যাড বিন অ্যাডজাস্টেড অর ডিসক্লোজড, অর্থাৎ কিছু জিনিস আছে সাবসিকুয়েন্টলি, অর্থাৎ ওই যে ইমফেসিস অফ ম্যাটার কিছু ব্যাপার আমি পড়িয়েছিলাম না যে আমার পিরিয়ডে না বাট এটা ঘটেছে, সেটাকে আমি ডিসক্লোজ করেছি, কিংবা কোনো নোটে বা আমার অডিট রিপোর্টে একটা প্যারা দিয়ে সেটাকে বোঝানোর চেষ্টা করেছি। আপনাদেরকে পড়িয়েছিলাম না ইমফেসিস অফ ম্যাটারের জি ব্যাপারগুলো? জি ম্যাম তো বলেছিলেন। এটাই যে আমি কোনো সাবসিকুয়েন্ট যদি কোনো ইনফরমেশন থেকে থাকে সেইগুলো আমি অ্যাডজাস্ট করেছি অথবা ডিসক্লোজ করেছি অ্যাজ পার আইসা 560। অডিটিং স্ট্যান্ডার্ডে এই কথা বলা আছে 560টা, যে তুমি যখন অডিট করবা বা যখন ম্যানেজমেন্ট তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করবে, এই ধরনের যদি কোনো সাবসিকুয়েন্ট ঘটনা ঘটে থাকে সেটার একটা ইম্প্যাক্ট ডিসক্লোজার অ্যাডজাস্টমেন্ট যাই বলো না কেন এটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে অবশ্যই থাকতে হবে। We have satisfactory title to all own asset and there are no lien or encumbrance on such asset nor has any asset been placed, অর্থাৎ আমরা কোন অ্যাসেট গুলোকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখাতে পারি যেগুলো কোম্পানি ওন করে, রাইট? আমার জি ম্যাডাম চেয়ারম্যান কিনে কন্ট্রোল থাকে। রেখেছে, আমার কোনো এক ডিরেক্টরের পার্সোনাল জিনিসকে আমি আমার কোম্পানির অ্যাকাউন্টে আনতে পারি? না ম্যাডাম যেগুলো কন্ট্রোল নো। থাকে সো যেগুলো
কোম্পানি বলছে আমাদের এখানে যে অ্যাসেট গুলো দেখানো আছে সেগুলো সম্পূর্ণভাবে কোম্পানি ওন করছে, এটার এগেনস্টে কোনো বন্ধক নাই বা এটা কোনো ধরনের ঝামেলাহীন। ঠিক আছে, সো এইটা যখন ম্যানেজমেন্ট ডেসক্রাইব করছে, ডিসক্লোজ করছে, এরপরে আপনাদেরকে চেক করতে হবে আসলেই তাদের কথাগুলো ঠিক কিনা, টাইটেল ওন কি সবই আসলে কোম্পানির নামে কিনা, বা কোনো কোম্পানি তার কোনো কিছু বন্ধক রেখে কোনো জায়গা থেকে কোনো বড় লোন নিয়েছে কিনা। ঠিক আছে, সো প্রত্যেকটা কথা সে বলেছে, বাট তার মানে এই না যে অডিট এখানেই শেষ। আমাকে এই কথাগুলোর বেসিসটা চেক করতে হবে, অ্যাকচুয়ালি যেটা বলেছে সেটাই করেছে কিনা সেটাও কিন্তু আমাকে দেখতে হবে, রাইট? জি ম্যাডাম। Okay. There are no non-compliance with regulatory requirements that could have a material effect on the financial statement as per ISA 250. Auditing স্ট্যান্ডার্ডের আরো একটা জায়গায় বলা আছে যে কোম্পানিকে ডিক্লেয়ার করতে হবে যে সে সমস্ত ধরনের রেগুলেটরি রিকোয়ারমেন্ট গুলো ফিল আপ করেছে। আপনি লিস্টেড কোম্পানি, আপনার জন্য বিসেক এর রুলস রেগুলেশন গুলো ম্যান্ডেটরি না? জি ম্যাডাম। ম্যান্ডেটরি। আপনি এনজিও মানে সেক্টরে আছেন, আপনার জন্য এনজিও বি রুলস রেগুলেশন গুলো ম্যান্ডেটরি। আপনি ব্যাংকিং সেক্টরে আছেন, আপনার জন্য বাংলাদেশ ব্যাংকের রুলস রেগুলেশন গুলো, ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্টের রুলস রেগুলেশন ম্যান্ডেটরি, রাইট? সো প্রত্যেকটা সেক্টরের কিছু স্পেসিফিক রুলস রেগুলেশন, রেগুলেটরি রিকোয়ারমেন্ট থাকে, কিছু কমন থাকে, সবগুলোই আপনাকে কমপ্লাই করতে হবে। আপনি যদি কমপ্লাই না করেন আপনি কি টিকতে পারবেন? রেগুলেটরি বডি কি আপনাকে আসলে ছাড় দিয়ে দিবে? নো। সো তারা এটা বলেছে যে কোনো নন কমপ্লায়েন্স নাই, বাট অ্যাজ আ অডিটর উই নিড টু চেক দ্যাট আসলেই রেগুলেটরি রিকোয়ারমেন্ট কি কি ছিল তার জন্য সে সব কিছু কমপ্লাই করেছে কিনা। ক্লিয়ার? জি ম্যাডাম। কোম্পানি আরো বলছে কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট Relevant entity later continue. financial statement disclosed all the facts of which we are aware that are relevant to the entity's ability to continue. ISA 570. ISA 570 তে অডিটিং স্ট্যান্ডার্ডের 570 তে বলা আছে গোয়িং কনসার্নের কোনো থ্রেট যদি থেকে থাকে ডেফিনেটলি ম্যানেজমেন্টকে সেটা ডিসক্লোজ করতে হবে এবং অডিটর হিসেবে আমাকেও চেক করতে হবে। সো ম্যানেজমেন্ট কি বলছে যে আমাদের এমন কোনো সম্ভাবনা নাই যে আমরা কন্টিনিউ করতে পারবো না। তার মানে কি তোমার গোয়িং কনসার্ন কোনো থ্রেট নাই? আসলেই কি নাই? এটা তো অনেকেই বলে, বাট আলটিমেট সিচুয়েশন কি? প্রফিট লসের অবস্থা কি? আসলেই কি যেতে পারবে 12 মাস আগামী? তার সিচুয়েশন কি বলে, রাইট? এটা তো আমাকে জাজ করতে হয় অ্যাজ আ অডিটর। জি ম্যাডাম। In preparing the financial statement, management uses significant assumption and appropriate estimates which are reasonable and have been disclosed in the financial statement. কি বলেছে? আমরা যে অ্যাকাউন্টিং এস্টিমেট পড়ে এসেছি চ্যাপ্টার 11, আমরা দেখেছি না যে যে কোনো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে প্রভিশন, এস্টিমেট এগুলো থাকে না? জি ম্যাডাম। কিছু না কিছু ফিগার থাকে। সো ম্যানেজমেন্ট বলছে অডিটরকে, যেহেতু এই লেটারটা দিচ্ছে, বলছে যে আমাদের এখানে যে অ্যাজাম্পশন বা এস্টিমেট করা হয়েছে যে ফিগারগুলো সেগুলো রিজনেবল এবং সেগুলোকে আমি ডিসক্লোজ করেছি। অর্থাৎ রিজনেবল মানে কি, যে হ্যাঁ আমি যাচাই বাছাই করেই আসলে ফিগারটা, হ্যাঁ লাস্ট মান্থে কত ছিল বা কত হওয়া উচিত সেই অনুসারে আমি সেটাকে ডিসক্লোজ করেছি। বাট এখানেই কি অডিটরের কাজ শেষ? ও বললো আর আমি শেষ? ব্যাপারটা তা কিন্তু না। সে বলার পরে আমার হচ্ছে গিয়ে এখন চেক করতে হবে ওই যে মেথড 1 আসলেই ম্যানেজমেন্টের রিজনেবল যে বললো আসলেই কি রিজনেবল, জাস্টিফিকেশন কি, তার ধারণাটা কি ঠিক আছে কিনা। সো এগুলো আমাকে অডিটর হিসেবে দেখতে হয় না? ডেফিনেটলি দেখতে হয়। আর এটাই লাস্ট, আমি এই পয়েন্টটা পরে শেষ করবো আজকে, বাকিটা আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ পড়াবো। উই হ্যাভ নো প্ল্যান অর ইন্টেনশন দ্যাট মে ম্যাটেরিয়ালি ইফেক্ট দ্য ক্যারিং ভ্যালু অর ক্লাসিফিকেশন অফ অ্যাসেট এন্ড লাইবিলিটিস। কখন একটা কোম্পানি ক্লাসিফাই করে তার অ্যাসেট আর লাইবিলিটি, অর্থাৎ কোনো নন কারেন্ট অ্যাসেট থাকে না, নন কারেন্ট লাইবিলিটি থাকে না, যখন সে লিকুইডিটেশনের ডিসিশন নেয়, রাইট? যে আমি কোম্পানি লিকুইডিটেড করে দিব, আমার যা অ্যাসেট আছে সেটা দিয়ে লাইবিলিটি পে করে যা থাকবে সেভাবে আমি একটু সেট অফ করে নিব। সো কোম্পানির এ ধরনের কোনো প্ল্যান বা ইন্টেনশন আছে কিনা, বা তার সিচুয়েশন এরকম হয়ে গিয়েছে কিনা যে তাকে ক্লাসিফাই করে লিকুইডিটেশনে যেতে হবে,
ওকে, সো এটাও সে ডিসক্লোজ করছে যে আসলে আমাদের এরকম কোনো প্ল্যান নেই, আমরা এ ধরনের কোনো কিছু করব না। ঠিক আছে, সো আমি আজকে আর খুব একটা বেশি গেলাম না, আমি কিছুটা একটু টাচ দিলাম। ডেফিনেটলি আমি আবার নেক্সট ক্লাসে বাকিটা এবং যেটুকু পড়িয়েছি সেটুকু একটু রিভিউ দিয়ে বাকিটা আমি আবার পড়াবো। ঠিক আছে, সো আমি সিনপসিসটা শেয়ার করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, যদিও জানি আপনারা পড়বেন না, বাট তারপরও আমি আশার দেখতে তো আর দোষ নাই, আমি হচ্ছে আপনাদেরকে সিনপসিসটা পাঠিয়ে রাখছি। যদি আপনাদের মনে দয়া হয়, মনে করেন যে পড়াশোনা করা উচিত, তাহলে হয়তো আপনারা একটু দেখতে পারেন। আমি পাঠিয়ে দিয়েছি, আপনারা কি পেয়েছেন কিনা আমাকে একটু কনফার্ম করবেন। ম্যাম পেয়েছি। ওকে, ঠিক আছে, সো অনেক রুট কথা বললাম আজকে ফর ইউর বেটারমেন্ট, বাট আসলে আপনারা পড়াশোনা না করলে সবকিছুই বৃথা। ওকে, সো আজকের মতো এখানে রাখি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, ম্যাডাম ঠিক নেক্সট আছে, চ্যাপ্টারটা ভালোভাবে দেখবেন। ছোট্ট করুন একটা না। প্রশ্ন ছিল ম্যাম। ওকে, জি বলেন। ম্যাম। বলছি ম্যাম, এই যে আমরা রিটেন রিকোয়েজিশন লেটারটা নিব, এটা কি এঙ্গেজমেন্টের পরে নিব? হ্যাঁ অবশ্যই। ডেফিনেটলি, আচ্ছা এগুলো সিচুয়েশন আমি নেক্সট ক্লাসে বলে দেবো, কখন নিতে হবে, কেন নিতে হবে, হ্যাঁ, বা কখন নেওয়াটা জরুরি। ওকে, ওকে ম্যাম, ঠিক চ্যাপ্টারটা আছে। শেষ হলে আমি এগুলো বলে দিব, এখন তো মাত্র শুরু করলাম তো। যে আরেকজন কে কোশ্চেন করতে চেয়েছিলেন? আর কোনো কোশ্চেন আছে আপাতত? না ম্যাম। ওকে, ঠিক আছে, আজকের মতো আল্লাহ হাফেজ, আমরা দেখা হবে নেক্সট ক্লাস ইনশাল্লাহ। আমাদের চ্যাপ্টার 12টা আমরা অবশ্যই শেষ করব, এবং যদি সুযোগ পাই আরেকটা চ্যাপ্টারেও যাবো ইনশাল্লাহ। জি জি ম্যাম। ওকে, আসসালামু ম্যাডাম আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।